আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি হৃদয় ভাই তো অলওয়েজ ভালো থাকি, যেহেতু চিরন্তন সুখী মানুষ, এর জন্য আমি সবসময় ভালো থাকি। তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে কিছুক্ষণ আগে যখন আমি অফিসে আসি, তো আসার পথে একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হইলো আর কি। একটা অটোতে ছিলাম, এই অটোতে থাকার পর ওই অটোটা অ্যাক্সিডেন্ট করছে। হালকা একটু ব্যথা পাইছে, এই জায়গায় একটু ব্যথা পাইলাম। আচ্ছা, যাই হোক, ব্যাপার না। তবে দায়িত্বের জায়গা থেকে তোমাদেরকে কথা দিছিলাম যে বাংলা প্রথম পর্বের উপর একটা ফ্রি ক্লাস, সেরা একটা ক্লাস নেওয়ার। ওই দায়িত্বের জায়গা থেকে আমি ঠিকই এই জায়গায় এসে দাঁড়াইছি শুধু তোমাদের জন্য, যাতে তোমাদেরকে সেরাটা দিতে পারি, বুঝছো? তো আমি চাইবো আমার ক্লাসে তোমরা যারা অলরেডি আসছো, তোমরা সবাই লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখবা। আমি কিন্তু চাইলেই এটা বলতে পারতাম যে হালকা ব্যথা পাইছি, অ্যাক্সিডেন্ট যেটা করছে মোটামুটি, তো কিছুক্ষণে রিল্যাক্স হইলাম। তো ওই জায়গা থেকে কিন্তু তারপর আমি কিন্তু অজুহাত দিয়ে কি ক্লাসটা শেষ করি নাই। বাইরা বলছিল অফিসে যে হৃদয় ক্লাস নিতে হবে না, ঠিক আছে, যেহেতু ব্যথা পাইছো ক্লাস নিতে হবে না, অ্যাক্সিডেন্ট করছো, ছোটোখাটো ব্যথা পাইছো, ক্লাস নিতে হবে না। আমি তখন বললাম যে না ভাই, ক্লাসের ব্যাপারটা আছে, যা ওইটা একটা আমার দায়িত্ব, ঠিক আছে। ওদেরকে কথা দিছি আজকে যে ক্লাস নেব, তাহলে আমাকে ক্লাস নেই, সমস্যা নেই, ঠিক আছে। তো আমি আমার দায়িত্ব জায়গা থেকে কিন্তু ঠিকই আসলাম। তো আমি চাইবো তোমরা যারা আসো, আমার ক্লাসে যারা আসছো, তোমরাও তোমাদের দায়িত্ব জায়গা থেকে ক্লাসটা করবা, সেরা কিছু পাবা ইনশাল্লাহ এই ক্লাসের মাধ্যমে। আচ্ছা, যাই হোক, এবার কথা হচ্ছে তোমরা যারা অলরেডি ক্লাসে চলে আসছো, অনেকেই বলতেছো যে ভাইয়া কেমন আছেন। আমি চিরন্তন সুখী মানুষ। আবারও বলতেছি, হৃদয় ভাই ইকুয়াল চিরন্তন সুখী, হৃদয় ভাই সবসময় সুখী। তো চিরন্তন সুখী মানুষ সবসময় সুখী থাকে। আচ্ছা, তোমরা যারা ক্লাসে চলে আসছো, তোমাদের কাছে বিনীত অনুরোধ, কোনো আঘাত পাইছেন ভাইয়া? আঘাত পাইছি হালকা, বুঝছো, হাতে একটু আঘাত পাইছি আর কপালে একটু আঘাত পাইছি। আচ্ছা, ঠিক আছে, এবার দেখি। তো তোমাদের আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওই দিন ক্লাসে বিলাসী যে গল্পটা আছে না, এই বিলাসী গল্পের কিন্তু এ টু জেড কথা বলছিলাম, যে বিলাসী গল্পে কি কি আছে, কি কি নাই, এইসব নিয়ে কথা বলছিলাম। বিলাসী গল্পটা পড়াইছিলাম। কিন্তু আজকে কি বিলাসী গল্পটা পড়াবো? আজকে বিলাসী গল্পের এমসিকিউ পড়াবো, শতভাগ কমন এমসিকিউ ইনশাল্লাহ। আমি যে এমসিকিউগুলো পড়াবো, এই এমসিকিউগুলো যদি ব্যাখ্যা তুমি পড়ো, ব্যাখ্যা সহকারে যদি তুমি পড়ো, তাহলে আশা করতে পারো এই এমসিকিউগুলোর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসবে না। এবার তাহলে ক্লাসটা শুরু করি নাকি? কিন্তু ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও। সবাইকে 30 সেকেন্ড সময় দিলাম, আর এই 30 সেকেন্ডের মধ্যে আশা করি সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেবা। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড এখন থেকে কাউন্ট শুরু হয়ে গেল। 30 সেকেন্ডের মধ্যে ক্লাসটা তোমরা সর্বোচ্চ শেয়ার করে দিবা। তারপরে আমি স্যার অপরিচিতা গল্পটা প্রথমে পড়াইছি, তবু পড়াবো, সমস্যা নেই, চিন্তা করি না কোনো। 30 সেকেন্ডের মধ্যে তোমরা সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। যারা হৃদয় ভাইকে ভালোবাসো, হৃদয় ভাইকে মন থেকে যারা ভালোবাসো, আশা করি তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে দিবা। তো তোমরা যারা আসো সবাই একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে দাও, আমিও একটু ক্লাসটা শেয়ার করে দিই। 30 সেকেন্ড, এই 30 সেকেন্ড জাস্ট তোমাদের কাছে চেয়ে নিচ্ছি। তারপর আর বলবো না যে ভাই ক্লাস শেয়ার দাও, এরকম আরেকটা কথা বলবো না। জাস্ট এই 30 সেকেন্ড তুমি ক্লাসটা একটু শেয়ার করে দাও, হ্যাঁ? আচ্ছা, 30 সেকেন্ড জাস্ট একটু ক্লাসটা শেয়ার করো, তারপর আর বলবো না যে ভাই ক্লাস শেয়ার করো, কেমন? দেখো, আমি আমার জায়গা থেকে সবসময় সেরা এফোর্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু কথা হচ্ছে কি জানো, যে আমি আমার ক্লাসে যতটুকু এফোর্ট দেই ততটুকু আমি স্টুডেন্ট পাই না। তো এই জায়গা থেকে আমার অনেক সময় খারাপ লাগে যে আমি এত কষ্ট করি স্টুডেন্টদের জন্য, কিন্তু তারা তাদেরকে তোমাদের যে রেসপন্স, এই রেসপন্সটা তেমন পাই না। তো এই জায়গা থেকে আমি বলবো তোমরা যারা আসো সবাই একটু কি করো, কি হয়ে গেল, তোমরা সবাই একটু ক্লাসটা ঝটপট শেয়ার করে দাও, কেমন? ভাই হোয়াইট বোর্ড বন্ধ এসছে। এই যে বেসিক টু অ্যাডভান্স 5.8 একটু দেখা যায় কই? আসছে ভাই, এখানে কিছু হয়েছে নাকি দেখেন তো। শেয়ার লিমিট শেষ হয়ে গেছে না, সমস্যা নেই, একটু চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা ক্লাসে আসছো একটু
হোয়াইট বোর্ডে একটু সমস্যা হয়েছে। তো এর মাঝে তোমাদের কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদেরকে একটা সাজেশন দিই, সেটা হচ্ছে যে বাংলার দ্বিতীয় পত্রের জন্য অনেকেই কিছুদিন পর পরীক্ষা, অনেকেই বলতেছে ভাই বাংলা দ্বিতীয় পত্রটা করবোটা কি। বাংলা দ্বিতীয় পত্রের বিগত বছরের যে কুয়েশনগুলো আছে না, এই বিগত বছরের কুয়েশনগুলা তোমরা সলিউশন করে ফেলো। কুয়েশনগুলো যদি সলভ করে ফেলো, দেখো যে বাংলা দ্বিতীয় পত্র তোমার জন্য ইজি হয়ে গেছে। তো এই জায়গা থেকে বাংলা দ্বিতীয় পত্রের বিগত বছরের কুয়েশনগুলো সলভ করবা। বিগত বছরে যত কুয়েশন আছে সব কুয়েশন সলভ করে ফেলবা বিগত বছর, তাইলেই হবে, আর কিছু লাগবে না, বুঝছো? এই যারা হৃদয় ভাইকে আসলেই ভালোবাসি, মন থেকে পছন্দ করি, সবাই একটু ক্লাসটা শেয়ার করি, হ্যাঁ? কারণ সেরা কিছু পাবা এতটুকু শিওর। হৃদয় ভাই যেহেতু বলছে সেরাটা পাবা, তার মানে সেরাটাই পাবা আজকের ক্লাসে। মারবো নাকি ভাই? আচ্ছা, এই স্টার্ট করে ফেলি, চলো। হ্যাঁ ঠিক আছে ভাই, এই তো ডান হয়ে গেল, ধন্যবাদ ভাই। আমি নিজেই তো ভয় পেয়ে গেছিলাম ভাই যে কি হয়ে গেল, কাম হয়েছে, কোন কথা নিয়ে আসছে। আচ্ছা চলো ক্লাস শুরু করে দেই, লেটস স্টার্ট। এবার কথা হচ্ছে সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিব। প্রথম এমসিকিউ যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো একটু যদি দেখি আমরা প্রতিটা এমসিকিউ ব্যাখ্যা সহকারে সমাধান দিব, প্রতিটার জন্য হাজার হাজার মনে কর যে নোট দিব, এইগুলো একটু দেখতে হবে। তো প্রথম যে এমসিকিউটা আছে, প্রথম এমসিকিউ কি? প্রথম এমসিকিউ হচ্ছে তোমার যে গণজঙ্গলের পথ একটু দেখে পা পেলে যেও, গণজঙ্গলের পথ একটু দেখে পা পেলে যেও। এই জায়গায় এই উক্তিটা কার? এই উক্তিটা কার? বলছে গণজঙ্গলের পথ একটু পা পেলে যেও। এই জায়গায় এই উক্তিটা কার? এই উক্তিটা কি নেরার নাকি মৃত্যুঞ্জয়ের নাকি বিলাসীর নাকি খুরার? কার হবে উক্তিটা বলো? অলরেডি অনেকে কমেন্ট করে ফেলছো, হ্যাঁ। এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে বিলাসীর। এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে বিলাসীর। এবার কথা হচ্ছে শুধুমাত্র এটা জানলেই হবে না, আমরা এবার এই জায়গা থেকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে তোমার এই উক্তিটা হচ্ছে বিলাসীর, কিন্তু এই জায়গায় এই গল্পের যত গুরুত্বপূর্ণ উক্তি আছে চলো এক নজরে দেখে ফেলবো। কি এক নজরে দেখে ফেলবো? এই জায়গায় যত গুরুত্বপূর্ণ কি আছে উক্তি আছে, বিলাসী গল্পের যত গুরুত্বপূর্ণ উক্তি আছে চলো। বিলাসী গল্পের সবাই নোট লিখবা, নোট লিখো যে বিলাসী গল্পের যত গুরুত্বপূর্ণ উক্তি, বিলাসী গল্পের যত গুরুত্বপূর্ণ উক্তি, সবাই লেখো গুরুত্বপূর্ণ উক্তি, বিলাসী গল্পের যত গুরুত্বপূর্ণ উক্তি, বিলাসী গল্পের যত গুরুত্বপূর্ণ উক্তি। এর মধ্যে প্রথমেই যেটা লিখবো সেটা হচ্ছে সাপের বিষ যে বাঙালি বিষ নয় তাহা আমি বুঝিয়েছিলাম। প্রথম উক্তি কি? যে সাপের বিষ, এদিকে তাকাই। আর ক্লাসে মাত্র এত কম শেয়ার আর মাত্র এত উপস্থিতি কম, তাহলে হবে বলো? তাহলে নিজের হৃদয় ভাই একটা ইগুতে লাগার কথা না এটা, যে এত কম স্টুডেন্ট নিয়ে হৃদয় ভাই ক্লাস দিচ্ছে। বললাম কি সাপের বিষ যে বাঙালির বিষ নয়, সাপের বিষ যে বাঙালির বিষ নয়, বাঙালির বিষ নয়, সাপের বিষ যে কি বাঙালির বিষ নয় তাহা আমি বুঝিয়াছিলাম, এই উক্তিটা কার বলছে? তাহা আমি বুঝিয়াছিলাম। এই উক্তিটা কার বলো? যে সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমি বুঝিয়াছিলাম, এই উক্তিটা কার? বুঝিয়াছিলাম। এই উক্তিটা হচ্ছে নেরার। এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে নেরার। এখন যতগুলা উক্তি লিখবো সবগুলা উক্তি গুরুত্বপূর্ণ, যতগুলা উক্তি লিখবো। ভাই আপনি শুধু বিলাসী গল্প পড়ান কেন? বিলাসী গল্প তো পড়াইছি, আজকে বিলাসী গল্পের এমসিকিউ সলভ করে দিচ্ছি। তো কি বললাম? সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমি বুঝিয়াছিলাম, এই উক্তিটা কার? নেরার। সেকেন্ড হচ্ছে তোমার এই নেরা আসতে পারে বা লেখক, নেরা বা লেখক, এটা একটু মাথায় রাখবা যে নেরা অথবা কি লেখক। কারণ এই গল্পের কথা করছে কি নেরা মূলত নেরার মধ্য দিয়ে কি গল্পটা বলছে, ঠাকুর এইসব ভয়ঙ্কর জানোয়ার, ঠিক আছে। এরপরে উঠতেছে ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার,
জানোয়ার। এই উক্তিটা কার বলেছে? যে ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নড়াচড়া করো, একটু সাবধানে সাবধানে নড়াচড়া করো, নড়াচড়া করো করো। এই উক্তিটা আর কার বলছে একটু দেখি, পারো কিনা? এই একটু দেখি। যে ঠাকুর সাপের বিদ্যে বাঙালি বিষ্ণু তাহা আমি বুঝেছিলাম, উক্তিটি সে নেড়ার, রাইট। এবার বললাম যে ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নড়াচড়া করো। এই উক্তিটা কার? মানে এই গল্পে থেকে তোমার যত উক্তি আছে, যে কোন উক্তিটা আসতে পারে পরীক্ষায়, A to Z দেখাবো, কোনো টেনশন নেই। প্রতিটা এমসিকিউর অনেক সলভ হবে, প্রতিটা এমসিকিউর অনেকগুলো তথ্য দিয়ে পড়াবো, এটা এতটুকু শিওর। এটা হচ্ছে বিলাসীর, রাইট। এটা হচ্ছে কার? এটা হচ্ছে বিলাসীর, এটা হচ্ছে বিলাসীর, বিলাসীর। তারপরে দেখুন, তারপরে বললাম যে টিকে তাকাই চরম সার্থকতা নয়, যে টিকিয়া তাকাই কি বড় চরম সার্থকতা নয়, টিকিয়া তাকাই, টিকিয়া তাকাই চরম সার্থকতা, টিকিয়া তাকাই চরম কি সার্থকতা নয়, এবং অতিকায় হস্তি লোপ পাইয়াছে, এবং অতিকায় হস্তি। এই উক্তিটা কার বলো? অতিকায় হস্তি লোপ পাইয়াছে, পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকে আছে, কিন্তু কি? কিন্তু তেলাপোকা টিকে আছে। এই উক্তিটা কার বলো? কিন্তু তেলাপোকা, তেলাপোকা টিকে আছে, টিকিয়া আছে। এই উক্তিটা কার বলো? একটু এদিকে তাকাই, কি বললাম? যে ও টিকিয়া তাকাই চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকে আছে। অর্থাৎ কি? যে টিকিয়া তাকাই যে চরম সার্থকতা, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? টিকিয়া তাকাই চরম সার্থকতা, টিকিয়া তাকাই কি চরম সার্থক নাই, এবং হস্তি কি অতিকায় হস্তি লোপ পাইছে, কিন্তু তেলাপোকা টিকে আছে। উক্তিটা কার? এটা কোন সাবজেক্ট? আরে ভাই এটা সেটা একজন বলতেছে এটা কোন সাবজেক্ট? এটা বাংলা সাবজেক্ট, বাংলা বিলাসী গল্প পড়াচ্ছি, বিলাসী গল্পের এমসিকিউ সলভ করাচ্ছি। আচ্ছা, এটা উক্তিটা আছে নেরার বা লেখকের, নেরার বা লেখকের, একটু মাথায় রাখবে। এটা উক্তিটা কার? একটু দেখছে নেরার, নেরার বা লেখক, বা কি বলছি? লেখক, নেরা বা লেখকের, নেরা বা লেখকের। তার মানে কি বললাম এখানে? বললাম যে সাপের বিষ যে বাঙালি বিষ নয় তাহা আমি বুঝিয়েছিলাম, উক্তিটা আছে নেরা বা লেখকের। বলছি ঠাকুর এইসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নড়াচড়া করে। উক্তিটা কার? বিলাসীর। টিকিয়া তাকে চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তি লোপ পাইছে। উক্তিটা কার? উক্তিটা আছে নেরা বা লেখকের। আচ্ছা, এই ক্লাসে যদি এরকম উপস্থিতি থাকো তাহলে হবে বলো? আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়াচ্ছি, কিন্তু তোমরা যদি ক্লাসটা শেয়ার না করো, তোমাদের ফ্রেন্ডদের মেনশন না করো, তাহলে হবে? সবাই একটা ক্লাসটা দ্রুত শেয়ার করি। এরপর দেখো এই গল্পের আরো উক্তি, যে রাস্তা পর্যন্ত রেখে আসবো কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এই উক্তিটা, খুবই গুরুত্বপূর্ণ। যে রাস্তা পর্যন্ত, যে রাস্তা পর্যন্ত রেখে আসবো কি, রাস্তা পর্যন্ত কি, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো, তোমায় রেখে আসবো, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো। এই উক্তিটা কার বলো? রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো, এই উক্তিটা কার? বলছে রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো, এই উক্তিটা কার? এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে তোমার, এই উক্তিটা হচ্ছে তোমার কার? এই উক্তিটা হচ্ছে বিলাসীর, এই উক্তিটা আছে বিলাসীর। এটা কাকে উদ্দেশ্য করে বলছিল? নেরাকে উদ্দেশ্য করে বলছিল। কাকে উদ্দেশ্য করে বলছিল? নেরাকে উদ্দেশ্য করে বলছিল। এটা কাকে উদ্দেশ্য করে বলছিল? নেরাকে উদ্দেশ্য করে বলছিল। আচ্ছা, এইদিকে তাকাই, তাই রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো, এটা কাকে বলছিল? নেরাকে উদ্দেশ্য করে বলছিল। এরপরে দেখো আরো একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ উক্তি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল। কি বলছে? যে গেল 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 গ্রামটা, গ্রামটা এবার রসাতলে গেল, গ্রামটা এবার গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল, গ্রামটাই একেবারে রসাতলে গেল। এই উক্তিটা কার? রসাতলে গেল, এই উক্তিটা কার? রসাতলে গেল, গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল, এই উক্তিটা কার বলো? এটা খুবই গুরুত্বপূর্ণ উক্তি, যতগুলা বলতেছি সবগুলাই খুব গুরুত্বপূর্ণ উক্তি বলতেছি, বুঝছো? এগুলো তোমাদের পরীক্ষায় যদি আসে এর বাহির থেকে আসবে না। এটা হচ্ছে কুরা কুরা, এটা হচ্ছে যে নেরার আত্মীয় ছিল, সরি, যে মৃত্যুঞ্জয়ের আত্মীয় ছিল কে? ঘোড়া,
গাতি খুড়া, যে গ্রামটা এবার রসাতলে গেল, গেল গেল গ্রামটা এবার কি রসাতলে গেল, এই উক্তিটা। আচ্ছা এরপর দেখি যে যে একটা উক্তি যে হোক কাজ, হ্যাঁ হোক কাজ তুমি বসো, তুমি বসো, তুমি বসো, হোক কাজ তুমি বসো, এই উক্তিটা কার? হোক কাজ তুমি বসো, এই উক্তিটা হচ্ছে কার? এই উক্তিটা হচ্ছে তোমার নেরার আত্মীয়র, নেরার যে আত্মীয় ছিল এই নেরার আত্মীয়র, নেরার আত্মীয়র। তুমি ভাবতেও পারবে না যে আজকের ক্লাসে তোমাদের কি দিব, নেরার আত্মীয়র, এই উক্তিটা কার? নেরার আত্মীয়দের। যে হোক কাজ তুমি কি বসো, হোক কাজ তুমি বসো। একটু এদিকে তাকাই যে তোমার আজকের ক্লাসে তোমরা বিশ্বাসও করতে পারবে না যে কি দিব। আজকের ক্লাসে এমসিকিউ করার পরে বিলাসী গল্প থেকে এমসিকিউ তোমাকে আটকাতে পারবে না, এতটুকু হৃদয় ভাই শিওর। তার মানে কি বললাম, রাস্তা পর্যন্ত তোমার রেখে আসবো বিলাসীর উক্তি, যে গেলে গেল গ্রামটা এবার রসাতলে গেল, কুড়ার উক্তি, হোক কাজ তুমি বসো, উক্তিটা হচ্ছে নেরার আত্মীয়ের, নেরার আত্মীয়ের, উক্তিটা কার? উক্তিটা হচ্ছে নেরার আত্মীয়ের। আচ্ছা এরপর দেখি যে কাগজ তো ইঁদুরেও আনতে পারে, খুবই গুরুত্বপূর্ণ উক্তি, যে কাগজ তো ইঁদুরেও আনতে পারে, এটা কার? কাগজ তো কি বলছে? কাগজ তো ইঁদুরেও আনতে পারে, এই উক্তিটা কার? কাগজ তো কি ইঁদুরেও আনতে পারে, ইঁদুরেও, কাগজ তো কি ইঁদুরে আনতে পারে, এই উক্তিটা কার? সবাই কমেন্ট করি। আনতে পারে, কাগজ তো ইঁদুরেও আনতে পারে, এই উক্তিটা কার? কাগজ তো ইঁদুরেও আনতে পারে, বলছে যে কাগজ, এই যে কাগজ যে বলছিল লাস্টের দিকে, ঠিক আছে, কাগজ তো ইঁদুরেও আনতে পারে, এই উক্তিটা কার? দেখো আমি দেখলাম যে তোমার যে পৌরনীতি ক্লাস, টপিক বাইয়ের পৌরনীতি ক্লাসে দেখলাম ওই দিন 300-র উপরে স্টুডেন্ট, 400 স্টুডেন্ট। বনি বাইয়ের ওই দিন ক্লাসে দেখলাম 400 বা 400-র উপরে স্টুডেন্ট, 500 স্টুডেন্ট ইংরেজি ক্লাস করতেছে। পাবেল ভাইয়ের ওই দিন ক্লাস গেল, দেখলাম যে 400-র উপরে স্টুডেন্ট, আর আমি হৃদয় ভাই ক্লাসে আসছি মাত্র 234 জন স্টুডেন্ট। আমি কি তোমাদেরকে এফোর্ট কম দেই? বলো, আমি কি ক্লাসে তোমাদের এফোর্ট কম দেই? যদি আমার ক্লাস ভালো না লাগে তাহলে তোমরা মনে করতে সরাসরি ভাই বলো ভালো লাগে না ভাই আপনার ক্লাস বন্ধ করে দেন, আমি অনলাইন প্ল্যাটফর্মে ক্লাসই নিব না কোনোদিন। যদি আমার ক্লাস ভালো না লাগে তাহলে বলো, তাহলে একেবারে টোটালি অনলাইন নয়, অনলাইন সব জায়গা থেকে বের হয়ে যাবো, ক্লাসেই নিব না। কারণ ভালোই যদি না লাগে, পোলাপানকে যদি নাই বুঝাইতে পারি তাহলে ক্লাস নিয়ে লাভ কি? তো বুঝলাম না যে যদি আমার ক্লাস ভালোই লাগে তাহলে স্টুডেন্ট থাকবে না কেন? তোমরা ক্লাস শেয়ার করবে না কেন? বন্ধুদের মেনশন দিবা না কেন? কি আর বলবো বলো, খুবই হতাশ, এই জায়গা থেকে খুবই হতাশ আমি। তো কি বলছে, কাগজ তো ইঁদুরেও আনতে পারে, এই উক্তিটা কার? কাগজ তো ইঁদুরে আনতে পারে, এই উক্তিটা হচ্ছে নেরার, এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের, কার? মৃত্যুঞ্জয়ের, একটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের, এই গল্পের কেন্দ্রীয় চরিত্র যে মৃত্যুঞ্জয়, এই মৃত্যুঞ্জয়ের, মৃত্যুঞ্জয়ের, এই উক্তিটা আছে কাগজ তো ইঁদুরে আনতে পারে, উক্তিটা আছে মৃত্যুঞ্জয়ের। একটু এদিকে দেখি, এদিকে তাকাই। এরপরে যেটা দেখি খুবই গুরুত্বপূর্ণ একটা উক্তি, সেটা হচ্ছে সে তাহার, উক্তিটা হচ্ছে যে সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, যে সে তাহার নামজাদা সে তার শ্বশুরের নামজাদা শিষ্য, সরি সে তার শ্বশুরের, উক্তিটা ছিল সে তার শ্বশুরের নামজাদা শিষ্য, এই উক্তিটা কার? বলো, সে তার শ্বশুরের কি নামজাদা শিষ্য, সুতরাং মস্ত বড় লোক, সুতরাং কি? সুতরাং মস্ত বড় লোক, মস্ত বড় লোক, এই উক্তিটা কার? যে সে তার নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত বড় লোক। একটু দেখি যে কি বললাম, সে তার শ্বশুরের নামজাদা শিষ্য, সুতরাং কি মস্ত বড় লোক, এই উক্তিটা কার? এই গল্পের লেখক বা নেরার, গল্পের লেখক বা কার? নেরার, গল্পের লেখক বা নেরার, এটা মাথায় রাখবে। এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে নেরার, আর নেরা যেখানে থাকবে সেখানে সে কি লেখক থাকবে, কি থাকবে? লেখক থাকবে, মাথায় রাখবা। নেরা মানে কি? লেখক। তার মানে এখানে কি বললাম যে রাস্তা পর্যন্ত তোমার রেখে আসবো কি? উক্তি হচ্ছে বিলাসীন, গেল গ্রামটা এবার একেবারে রসাতলে গেল, উক্তি কার? খুড়ার। হোক কাজ তুমি বসো, কার উক্তি? নেরার আত্মীয়ের। কাজ তো কাগজ তো ইঁদুরে আনতে পারে, উক্তি কার? মৃত্যুঞ্জয়ের। সে তাহার শ্বশুরের নামজাদা শিষ্য, সুতরাং মস্ত বড় লোক, উক্তিটা কার? উক্তিটা আছে নেরার। আচ্ছা এরপরে দেখি, এরপরে যেতে চাই আমরা, দেখো এই জায়গায় যত উক্তি আছে সব উক্তি দেখাবো, এমন কোনো নাই।
তার বয়স, এই উক্তিটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ উক্তি যে তার বয়স 18 কি 28 টাহর করিতে পারিলাম না। তার বয়স 18 বা কি 18 বা 28, তার বয়স কত 18 বা 28 টাহর করিতে পারিলাম না, মানে বুঝতে পারিলাম না, টাহর করিতে পারিলাম না তার বয়স 18 কি 28 টাহর করতে পারিলাম না। এই উক্তিটা কার একটু এদিকে তাকাই, যে কি বললাম যে তার বয়স 18 বা 28 টাহর করতে পারলাম না, অর্থাৎ কি বুঝতে পারলাম না। এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে নেরার। উক্তিটা কার? উক্তিটা হচ্ছে নেরার। উক্তিটা কার? নেরার, যে তার বয়স 18 কি 28 টাহর করিতে পারিলাম না। উক্তিটা হচ্ছে নেরার। আচ্ছা, এরপরে যদি দেখি শেয়ার ডান। ওকে, শেয়ার ডান বুঝতে পারছে। মানে আসলে ব্যাপারটা তখন মনে কর যে নিজের কাছে কেমন লাগে যে সবাই আচ্ছা 1 মিনিট, হ্যাঁ সবাই 1 মিনিট একটু দেখি। পিয়াস ভাই আবার চলে গেছে। খারাপ বুঝতে পারছি বিষয়টা হয়ে গেছে নাকি এখন একেবারে হয়ে গেছে। আচ্ছা দেখি, অনেকে শেয়ার লিমিট শেষ হয়ে গেছে, ক্লাসেও তো পোলাপান কমে গেছে। তাহলে এরকম ক্লাস পোলাপান কমে গেলে হবে বলো? আর কত শেয়ার দিমু? ক্লাস করো শেষ পর্যন্ত, ঠিক আছে? শেয়ার দিতে হবে না। আচ্ছা এরপর দেখি সময় নেই। শেয়ার এন্ড মেনশন ডান। আরেকটা কথা কি জানো তোমরা, যে আমাদের কিন্তু এটা কি চলতেছে, স্মার্টফোন কন্টেস্ট 7 চলতেছে। তো তোমরা যারা ক্লাসটা শেয়ার দিচ্ছ বা তোমরা যারা এই ক্লাসের নোট করতেছো বা ক্লাসটা শেষ পর্যন্ত করতেছো, তোমাদের জন্য কিন্তু প্রাইজ আছে, স্মার্টফোন আছে। তারপরে আজকের ক্লাসের যে সবচেয়ে বেশি শেয়ার দিবে তার জন্য আবার 50 টাকা রিচার্জ আছে। তো সব মিলাই কিন্তু তোমাদের জন্য যে তোমরা যে শুধুমাত্র যে শেয়ারই করতেছো শুধু ব্যাপারটা এরকম না, তোমার কিন্তু লাভ আছে। আবার হৃদয় ভাই তোমাদেরকে সেরা কিছু দিচ্ছে, দেওয়ার চেষ্টা করতেছি। তো ওই জায়গা থেকে আমি বলবো তোমাদেরও একটা কি আছে, মোটামুটি মানে তোমাদের একটা বেনিফিট আছে। তোমরা চাইলেই কি করতে পারো, তোমরা সবাই ক্লাসটাকে একটু শেয়ার দিও, হ্যাঁ। আচ্ছা এবার আর বলবো না যে শেয়ার দাও, এই দাও সেই দাও। তো এবার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, তাইলেই হবে। তো যে পর্যন্ত গেলাম যে টাহর করিতে পারলাম না যে বয়স 18 নাকি 28। এরপর যদি আমরা একটু দেখি এদের তাকাই। এরপর যেটা দেখবো আমরা, যে উক্তিটা দেখবো, আচ্ছা একটু এদিকে তাকাই, হ্যাঁ। আমরা যে উক্তিটা দেখবো এরপরে উক্তিটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা উক্তি। সেটা আছে তোমার যে দেখো এমন মানুষ ঠকায় না, কি দেখো এমন করে মানুষ ঠকায় না। এই উক্তিটা কার? খুবই গুরুত্বপূর্ণ, যে দেখো এমন করে মানুষ ঠকায় না, এমন করে কি করো না, এমন করে মানুষ ঠকায় না। তোমরাও তোমাদের লাইফে কখনো কাউকে ঠকায় না, ঠিক আছে? মানুষ ঠকানো খুবই খারাপ কাজ, ঠিক আছে? মানুষ ঠকালে তুমি নিজেও কোনো সময় ঠকবা। তো বলছে কি যে একটু দেখি, যে দেখো এমন করে কি হলো না, মানুষ ঠকায় না। এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে বিলাসীর। এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে বিলাসীর। এই উক্তিটা কার? এই উক্তি হচ্ছে বিলাসীর। যে দেখো এমন করে মানুষ ঠকায় না, এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে বিলাসীর। একটু দেখি, এরপরে দেখি
যে দেখো এমন করে মানুষ ঠকায় না। এরপরে উক্তি হচ্ছে গ্রামে যদি ইহার শাসন না থাকে তাহলে বনে গিয়ে বাস করিলেই হয়। উক্তিটাকার গ্রামে যদি ইহার শাসন না থাকে, যে গ্রামে যদি ইহার শাসন না থাকে তাহলে বনে গিয়ে বাস করিলেই হয়। না থাকে তাহলে কি, তাহলে তো বনে গিয়ে বাস করিলেই হয়। তো বনে গিয়ে বাস করিলেই হয়। বনে গিয়ে বাস করিলেই হয়। এই উক্তিটাকার যে গ্রামে যদি কি না থাকে, গ্রামে যদি ইহার শাসন না থাকে তাহলে বনে গিয়ে বাস করলেই হয়। এই একটু দেখি হ্যাঁ গল্প পড়ানো হয়েছে, এবার আজকে এমসিকিউ পড়াচ্ছে যে গ্রামে যদি ইহা শাসন না থাকে তাহলে বনে গিয়ে বাস করলে। উক্তিটাকার উক্তিটা হচ্ছে খুড়ার। উক্তিটাকার উক্তিটা হচ্ছে খুড়ার। উক্তিটাকার উক্তিটা হচ্ছে খুড়ার। যে এটা হচ্ছে দেখো এমন করে মানুষ ঠকায় না, উক্তিটা হচ্ছে বিলাসীর। তার বললাম গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়ে বাস করলে হয়। উক্তিটাকার উক্তিটা হচ্ছে খুড়ার। উক্তিটা হচ্ছে কার? খুড়ার। কি বুঝতে পারছি? কথা ক্লিয়ার? একটু দেখি এরপর আমরা চলে যাব এমসিকিউতে। এবার আমরা চলে যাব কোথায়? এবার আমরা চলে যাব এমসিকিউতে। চলে যাব এমসিকিউতে। দেখো প্রতিটা এমসিকিউ তোমাকে যেমনি ব্যাখ্যা দেওয়ার দরকার, এই জায়গায় এই এমসিকিউ যা যা ব্যাখ্যা ছিল আমি সব ব্যাখ্যা তুলে ধরলাম। যতগুলা ব্যাখ্যা ছিল যে এই যে উক্তি দেওয়া, এইগুলা দেওয়া, এই সবগুলাই কিন্তু তুলে ধরলাম। তো এই জায়গা থেকে আমি মনে করি যে তোমার মূলত আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এরপর দেখি এই উক্তি আমাদের শেষ। যে গণজঙ্গলের পথ একটু দেখে পা পেলে যে উক্তিটা কার? উক্তিটা আছে কার? উক্তিটা আছে এই জায়গায় বিলাসীর। এরপরে এমসিকিউ দেখো, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হচ্ছে সবাই কমেন্ট করি যে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। কি বলছে? এই যে মহত্ব, এই মহত্ব শব্দটা এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে? মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এই মহত্ব শব্দটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে সবাই একটু কমেন্ট করি। সবাই যে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার থাকলে এবার এটা বলো যে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে এই মহত্বটা কি অর্থে? এটা কি ব্যঙ্গার্থে নাকি প্রশংসার্থে নাকি কুবার্থে নাকি নিন্দার্থে? খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তোমরা সামনে টেস্ট পরীক্ষা দিবা না? এই প্রি টেস্ট পরীক্ষায় দেখবা যে আল্লাহর তোমার এসে এটা এমসিকিউটা কমেন্ট চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মহত্বের কারণে আমাদের অনেক আছে। এটা এই উক্তিটা কার? এই উক্তিটা এটা প্রশংসার্থে বলছে। একজনে বলতেছে নাহিদ আক্তার বলতেছে এটা প্রশংসার্থে বলেছে। আচ্ছা এরপর দেখিছে নাইম আছে, রেশমা আক্তার আছে, তারপর নাফিজা জান্নাত আছে, সাদিয়া বলতেছে নিন্দার্থে। তারপর মাসাদা ঋতু বলতেছে যে নিন্দা প্রশংসার্থে। তারপর মিস্ত্রি দিবস তারা, তানজিলা বিনতে সালেক, ফেরুজ, লামিয়া। ওকে ডান, সবাই বলতেছে। আচ্ছা যারা বলছো প্রশংসা অর্থে আর বলছো নিন্দার্থে তোমরা ভুল বলছো। এটা উত্তর হবে কি? ব্যঙ্গার্থে। এটা উত্তর হবে কি? ব্যঙ্গার্থে। এটা মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এটা বলছিল ব্যঙ্গার্থে। কিসে বলছিল? যে ব্যঙ্গার্থে। ওকে ডান। এরপরে দেখি যে এটা সে ব্যঙ্গার্থে বলছিল। এরপরে যদি আমরা যাই তাহলে যেটা দেখবো, চলো বলছে শরৎচন্দ্রের প্রথম মূর্ধিত রচনা কোনটি? সবাই কমেন্ট করি যে শরৎচন্দ্রের প্রথম মূর্ধিত রচনা কোনটি? মূর্ধিত রচনা, প্রথম মূর্ধিত রচনা বলছে কিন্তু এখানে যে প্রথম মূর্ধিত রচনা কোনটি? কোনটি হচ্ছে শরৎচন্দ্রের প্রথম মূর্ধিত রচনা? শরৎচন্দ্রের প্রথম মূর্ধিত রচনা কোনটি? কোনটি বলো, সবাই কমেন্ট করি যে প্রথম রচনা মূর্ধিত রচনা। এটা কি মন্দির নাকি চরিত্রহীন নাকি দেনা পাওনা নাকি পল্লী সমাজ? কি হবে বলো? শরৎচন্দ্রের যদি এক নজরে আমরা উপন্যাসগুলো দেখি, শরৎচন্দ্রের উপন্যাসগুলো যদি দেখি আমরা যে শরৎচন্দ্রের কি কি উপন্যাস আছে, উপন্যাসে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো দেবে। ঠিক আছে, এর মধ্যে আছে দেবদাস। কি আছে? দেবদাস উপন্যাস কি আছে? দেবদাস। একটু দেখি, যা লিখবো পাশাপাশি সবগুলো একটু নোট করার চেষ্টা করবা। তো কি বললাম? কি আছে উপন্যাস? দেবদাস। তারপরে তোমার পল্লী সমাজ, এই যে এখানে যেগুলো আছে যে পল্লী সমাজ, দেবদাস, পল্লী সমাজ।
তারপর কি আছে, তারপর দেনা পাওনা, দেনা পাওনা এই যে যেটা আছে দেনা পাওনা, তারপর হচ্ছে গৃহদাহ, গৃহদাহ, চরিত্রহীন, চরিত্রহীন, চরিত্রহীন। তার মানে কি বললাম যে উপন্যাস কি কি আছে, উপন্যাস কি আছে একটু এদিকে দেখি, উপন্যাস কি আছে দেবদাস, পল্লী সমাজ, দেনা পাওনা, গৃহদাহ, চরিত্রহীন, এগুলো আছে তার কি, এগুলো আছে উপন্যাস, এগুলো তার কি, এগুলো আছে উপন্যাস। যে দেবদাস, পল্লী সমাজ, দেনা পাওনা, গৃহদাহ, চরিত্রহীন এগুলো দেখবা তাইলে হবে। আরেকটা আছে শ্রীকান্ত, যেটা নিজের সম্পর্কে লিখছে শ্রীকান্ত। এই উপন্যাসগুলো শুধু দেখে যাবা, যদি এইখান থেকে আসে শরৎচন্দ্র থেকে যদি উপন্যাস আসে তাহলে তোমার এই উপন্যাস যদি আসে তাহলে তোমার কি এই উপন্যাস আসলে মনে রাখবা এইগুলা থেকে আসবে, যে দেবদাস, পল্লী সমাজ, দেনা পাওনা, গৃহদাহ, চরিত্রহীন, এই উপন্যাসগুলো একটু মনে রাখবা তাইলে হবে। আচ্ছা আমরা যদি দেখি শরৎচন্দ্রের একটা প্রবন্ধ আছে, কি আছে একটা প্রবন্ধ আছে, প্রবন্ধ, একটা প্রবন্ধ আছে, কেউ বলতে পারবা প্রবন্ধটা কি? শরৎচন্দ্রের একটা প্রবন্ধ আছে, এই প্রবন্ধ আছে নারীর মূল্য, প্রবন্ধটা কি, প্রবন্ধ আছে নারীর মূল্য, নারীর মূল্য, প্রবন্ধ আছে কি নারীর মূল্য। তার মানে প্রবন্ধ কি, প্রবন্ধ আছে নারীর মূল্য, নারীর মূল্য, প্রবন্ধ আছে কি নারীর মূল্য, মাথায় রাখবা যে শরৎচন্দ্রের একটাই প্রবন্ধ সেটা হচ্ছে নারীর মূল্য। আচ্ছা ছোট গল্প যদি দেখি যে শরৎচন্দ্রের কি কি ছোট গল্প আছে, ওনার যে ছোট গল্প, এই ছোট গল্পগুলো যদি একটু দেখি যে ছোট গল্প কি কি আছে, ছোট গল্প, ছোট গল্প, ছোট গল্প কি কি আছে, ছোট গল্প আছে মন্দির, এই যে মন্দিরটা প্রথম রচিত এটা হচ্ছে ছোট গল্প মন্দির, তারপর হচ্ছে সতী, তারপর কি বলছি মন্দির, সতী, বিন্দুর ছেলে, রামের সুমতি, মন্দির, সতী, মহেশ, তারপর হচ্ছে বিন্দুর ছেলে, বিন্দুর ছেলে, তারপর হচ্ছে রামের সুমতি, রামের সুমতি, এই হচ্ছে তার ছোট গল্প, এই হচ্ছে তার কি ছোট গল্প। আচ্ছা এক নজরে যদি বলি যে কি কি লিখলাম, যে প্রবন্ধ, প্রবন্ধ আছে কি নারীর মূল্য, প্রবন্ধ আছে কি নারীর মূল্য, তারপর কি বলছি উপন্যাস, উপন্যাস কি বললাম দেবদাস, পল্লী সমাজ, দেনা পাওনা, গৃহদাহ, শ্রীকান্ত, চরিত্রহীন, এগুলো আছে তার উপন্যাস। তারপর কি বললাম, তারপর বললাম ছোট গল্প মন্দির, সতী, মন্দির, সতী, তারপর মহেশ, তারপর বিন্দুর ছেলে, রামের সুমতি, এই হচ্ছে তার, এই হচ্ছে তার টোটাল মোটামুটি যেগুলা থেকে পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় প্রশ্ন হইতে পারে, এইগুলা থেকে হইতে পারে, এর বাইরে প্রশ্ন হবে না, এটা হৃদয় ভাই গ্যারেন্টি। যে কি বললাম যদি এখান থেকে আসে যে শরৎচন্দ্র রচিত উপন্যাস, নাটক, এগুলো থেকে যদি আসে তাহলে এগুলো থেকে আসবে। যে কি বললাম যে প্রবন্ধ আসতে পারে, যে শরৎচন্দ্রের প্রবন্ধ, প্রবন্ধ আছে নারীর মূল্য, তারপর হলো উপন্যাস দেবদাস, পল্লী সমাজ, দেনা পাওনা, গৃহদাহ, চরিত্রহীন, শ্রীকান্ত, ছোট গল্প হচ্ছে মন্দির, সতী, মহেশ, বিন্দুর ছেলে, রামের সুমতি, এই পর্যন্ত। কথা ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? তাহলে আমরা পরের এমসিকিউতে চলে যাই, পরের এমসিকিউ। আচ্ছা এমসিকিউতে যাওয়ার আগে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি দেখতেছি আমাদের পেইড বেসিস স্টুডেন্ট, আমাদের পেইড বেসিস স্টুডেন্ট অনেক দেখতেছি এখানে যারা আছে আমার সামনে যারা আসতেছে অনেকেই পেইড বেসিস স্টুডেন্ট। তো অবশ্যই যারা আসো পেইড বেসিস স্টুডেন্ট তোমরা চাইলে ছোট্ট করে একটা কমেন্ট করতে পারো যে আসলে আমরা পেইড বেসে কতটুকু সার্ভিস দেই, আর যারা পেইড বেসিস ছাড়া আসো তোমরা দেখতে পারো যে আমরা আসলে কতটুকু পড়াই। তো আমাদের বেসিক টু অ্যাডভান্স 5.0 কোর্সে ভর্তি চলতেছে, ওইটার মধ্যে বেসিক টু অ্যাডভান্স 5.0-তে তোমার বাংলা ইংরেজি যে আইসিটি সাবজেক্ট আছে, এই বাংলা ইংরেজি আইসিটির ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে তো আমাদের ভর্তি ফ্রি হয়েছে এখন ডিসকাউন্টে 1530 টাকা দিয়ে তুমি ভর্তি দিতে পারবা। বাংলা ইংরেজি আইসিটি, বাংলার জন্য, ইংরেজির জন্য, আইসিটির জন্য তোমার যা যা লাগবে A to Z সব কিছু দেওয়া হবে ওইটার মধ্যে। পেইড কোর্সের স্টুডেন্ট নাহিদা আক্তার, আচ্ছা যারা পেইড কোর্সের স্টুডেন্ট অনেকেই আছে, আমাকে চিনেও অনেকে আছে এরকম। আর যে কোনো একটা সাবজেক্ট অর্থাৎ কি আমার বাংলা সাবজেক্টে ভর্তি হতেছো, যে হৃদয় ভাইয়ের ক্লাস ভালো লাগে তাহলে বাংলা সাবজেক্টে ভর্তি হবো, তাহলে বাংলা সাবজেক্টে ভর্তি হলে 990 টাকাতে ভর্তি দিতে পারবা, কিন্তু ডিসকাউন্ট ছাড়া এটা 1500, কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে এর জন্য 990 টাকা। মানবিক বিভাগের 4টা গ্রুপ সাবজেক্ট 1990 টাকা, অর্থাৎ কি 1990 টাকাতে ভর্তি হতে পারবা। মানবিক গ্রুপ সাবজেক্ট তোমার মনে করো যে কৃষি আছে, ভূগোল আছে, পরিনীতি আছে, অর্থনীতি আছে, এই 4টা সাবজেক্ট বা যার যে 4টা সাবজেক্ট আছে এইগুলা, ঠিক আছে। এরপর আছে যে কোনো একটা গ্রুপ সাবজেক্টে যদি ভর্তি হও 750 টাকাতে ভর্তি দিতে পারবা। আর এই পুরা কোর্সটাই তুমি করতেছো তাহলে 990 টাকাতে কোর্সটা করতে পারবা। কথা হচ্ছে এক কথাই, আমি হৃদয় ভাই পেইড বেস বলো আর মনে করো যে পেইড বেস ছাড়া বলো, এই যে এখন ক্লাস নিতেছি কোনো ফাঁক যোগ নাই, কোনো কিছু নাই, আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এই যে আজকে পেইড বেসে হয়েছে যে তোমার 10টা 30-এ পরীক্ষা আছে, 10টা 30-এ এক্সাম আছে, অর্থাৎ কি আমরা ক্লাস নেওয়ার পাশাপাশি
তারপর এক্সাম নিই। 10:30-এ এক্সাম আছে, 10:30-এ বাংলা প্রথম পত্রের উপর এক্সাম আছে। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার উপর এক্সাম। তার মানে কি আমরা যা ক্লাস নেই এই ক্লাসের উপর আবার কি এক্সামও নেই। তার মানে তোমাদের A to Z সব সমস্যা কি সমাধান। লাস্টে আবার সেরা একটা সাজেশন দিই, ম্যারাথন ক্লাস A to Z সব কিছু দিই। তো সব কিছুর বিনিময়ে তুমি কি পাচ্ছ? অনেক কিছু পাচ্ছ। হৃদয় ভাই পুরাটাই তোমাকে দিয়ে দিবে উজাড় করে। তো যারা এখনো ভর্তি হও নাই, তোমার যদি মনে হয় যে কোর্সটা ভর্তি হওয়া উচিত তাহলে ভর্তি হয়ে যাও, দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও। আচ্ছা, এরপরে এমসিকিউতে চলে যাই। এরপরে এমসিকিউতে চলে যাই। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো বলো? মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় কি ফার্স্ট ক্লাসে পড়তো? ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাস নাকি ফোর্থ ক্লাস? কোন ক্লাসে পড়তো মৃত্যুঞ্জয়? মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো বলো? মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? সবাই কমেন্ট করি, সবাই দ্রুত কমেন্ট করবো। আমি একটু কমেন্ট যদি দেখি। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? এর মধ্যে আমাদের মো কমেন্ট করছে 3, তারপর সাদিয়া কমেন্ট করছে 1, মিম ইসলাম বলতেছে জি। আচ্ছা, নাহিদ আক্তার, তারপর সুরাইয়া মাফিয়া, যাদের নাম নাইম, ফাহিমা, সবাই এই যে যাদেরকে দেখতেছি যারা আনস করতেছে, প্রথম যারা আনস করতেছে ওরা সবাই দেখা যায় আমার পেইড বেস স্টুডেন্ট, বুঝছো? হিমু, তারপরে আলিফা, ইতি, সালেক, তানজিলা বিনতে সালেক, লাবণী, ওরা তারপরে মিম, নাহিদা আক্তার, সবাই পেইড বেস স্টুডেন্ট দেখা যায় যারা আনস করতে। আচ্ছা, পেইড বেস স্টুডেন্ট। আচ্ছা, যাই হোক, ভালো লাগলো ব্যাপারটা। তো থার্ড ক্লাসে পড়তো। কোন ক্লাসে? থার্ড ক্লাস হচ্ছে বর্তমান কোন শ্রেণী? বর্তমান হচ্ছে অষ্টম শ্রেণী। বর্তমান কোন শ্রেণী? অষ্টম শ্রেণী। থার্ড ক্লাস মানে কি? থার্ড ক্লাস মানে বর্তমান কি অষ্টম শ্রেণী। আচ্ছা, আমরা যদি এই প্রাণীটার সম্পর্কে একটু জানি, অর্থাৎ কি এই মৃত্যুঞ্জয় সম্পর্কে একটু জানি। এই মৃত্যুঞ্জয় কি? এই মৃত্যুঞ্জয় এই গল্পের কেন্দ্রীয় একটা চরিত্র। এইদিকে একটু তাকাই। মৃত্যুঞ্জয় কি? মৃত্যুঞ্জয় হচ্ছে এই গল্পের একটা কেন্দ্রীয় চরিত্র। এই মৃত্যুঞ্জয়, এই যে মৃত্যুঞ্জয়ের কথা বলতেছি, এই মৃত্যুঞ্জয় হচ্ছে মিত্তির বংশের ছেলে। কোন বংশের ছেলে? মিত্তির। সবাই কমেন্ট করবো কোন বংশের? মিত্তির বংশের ছেলে। কোন বংশের? মিত্তির বংশের। মিত্তির বংশের ছেলে। মিত্তির বংশের মানে মোটামুটি একটা উচ্চ বংশ আর কি। মিত্তির বংশের ছেলে। কোন বংশের ছেলে? মিত্তির বংশের ছেলে। আর পড়াশোনা করতো থার্ড ক্লাসে। তার কি ছিল? তার আম কাঁঠালের বাগান ছিল। কি ছিল? আম কাঁঠালের বাগান ছিল। আম কাঁঠালের কি ছিল? বাগান ছিল। কাঁঠালের বাগান ছিল। আম কাঁঠালের কি ছিল? বাগান ছিল। বাগান ছিল। তার কি ছিল? আম কাঁঠালের বাগান ছিল। তার কি ছিল? আম কাঁঠালের বাগান ছিল। কতটুকু? 20-25 বিঘা। 20-25 বিঘা আম কাঁঠালের বাগান ছিল। 20-25 বিঘা আম কাঁঠালের বাগান ছিল। আমার ক্লাসে যদি একজন স্টুডেন্ট থাকে, আমি কথা দিচ্ছি এই একজন স্টুডেন্টকে দিয়েই আমি আজকে স্লাইডটা যতটুকু সাজাইছি পুরো স্লাইডটা শেষ করার চেষ্টা করবো, একজন স্টুডেন্ট থাকলে, বুঝছো? তার মানে কি বললাম যে মিত্তির বংশের ছেলে মৃত্যুঞ্জয় আম কাঁঠালের বাগান ছিল তার 20-25 বিঘা, মানে 20-25 বিঘা। আর মূলত জীবিকা নির্বাহ করতো মূলত এই আম বাগান। সে কি করতো? আম বাগান চাষ করে জীবিকা নির্বাহ করতো। আম বাগান বর্গা চাষ দিত, দিয়ে কি করতো? জীবিকা নির্বাহ করতো। আর এই মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছে খরিশ গুকরা সাপের কামড়ে। করিশ গুকরা সাপের কামড়ে। করিশ গুকরা সাপের কামড়ে কার মৃত্যু হয়? সাপের কামড়ে তোমার মৃত্যু হয় মৃত্যুঞ্জয়ের। তার মানে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয় কি? করিশ গুকরা সাপের কামড়ে। করিশ গুকরা সাপের কামড়ে। একজনে বলতেছো আমাদের কমেন্ট দেখেন, আমরা পেট বেছেন না, দেখবেন ইনশাল্লাহ। আমি কই তোমাদের এসে যাদের কমেন্ট ফার্স্ট আসে তার কমেন্টটাই আমি দেখি, বুঝছো? আর মনে করো যে যাদের কমেন্ট ফার্স্ট আসে না, ঠিক আছে, মানে তাদের কমেন্ট কিন্তু দেখি না। মানে কমেন্টে তো দেখি কয়েকজনের, কিন্তু কয়েকজন কমেন্টের মধ্যে যাদের কমেন্টটা প্রথমে আসে তাদেরকেই দেখি, বুঝছো? আচ্ছা, এবার দেখি কি বললাম। আমরা যে মৃত্যুঞ্জয় সম্পর্কে জানি, মৃত্যুঞ্জয় মিত্তির বংশের ছেলে, আম কাঁঠালের বাগান ছিল 20-25 বিঘা, করিশ গুকরা সাপের কামড়ে তার মৃত্যু হয়। এই সম্পর্কে আর কিছু জানতে হবে না, কি এটা ক্লিয়ার? আর উনি পড়াশোনা করতেন থার্ড ক্লাসে। পড়াশোনা করতেন কোন ক্লাসে? থার্ড ক্লাসে। বর্তমান কোন শ্রেণী? বর্তমান কোন শ্রেণী? বর্তমান হচ্ছে কি? বর্তমান হচ্ছে অষ্টম শ্রেণী। বর্তমান কোন শ্রেণী? বর্তমান হচ্ছে অষ্টম শ্রেণী। আচ্ছা চলো এরপর দেখি, এরপরে এমসিকিউ দেখি। এরপরে এমসিকিউ, গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম। এই সুনাম কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? খুবই সুন্দর একটা এমসিকিউ। এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। যে গ্রামের মধ্যে আজকে যা পড়াচ্ছি তোমার যে সামনে প্রি টেস্ট পরীক্ষা আসবে না,
বিশ্বাস করো বিলাসী গল্প থেকে যদি একটা এমসিকিউ আসে, আমি আজকে যে কয়টা এমসিকিউ পড়াচ্ছি, আমি যে তথ্যগুলো বলতেছি এটা নোট করে রাখো, দেখো এইটা তাকিয়ে আসবে চ্যালেঞ্জ, হৃদয়ের চ্যালেঞ্জ, এটা ওপেন চ্যালেঞ্জ। আমি লাইভে দাঁড়ায় বলতেছি যে আজকে যে কোনো বাংলাদেশের যতগুলো কলেজ আছে ওই কলেজগুলোতে প্রি টেস্ট পরীক্ষা হওয়ার পরে যদি একটা বিলাসী গল্প থেকে কোশ্চেন দেয় এমসিকিউ, তাহলে একটা এমসিকিউ হৃদয় ভাই যা পড়াচ্ছে এর ভিতর থেকে দিবে, চ্যালেঞ্জ। ওকে ডান। এরপরে দেখি কি বললাম, গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম। এই সুনাম কথাটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? 5-এর অলরেডি আনসার করে ফেলছো অনেকে, আমি যদি 4-5টা আনসার নেব, বেশি না, 4-5টা উত্তর যদি নেই, এর মধ্যে প্রথমেই দেখছি সাদিয়া, সাদিয়া বলছো 5-এর গ। তারপরে ক্লিয়ার ভাইয়া মালিহা, মালিহা বলছো 4, নাইম বলছো 4, মাহমুদা তাসনিম বলছো 4, মরিয়ম আক্তার মো বলছো 4, তারপরে অমিত না আমিত, হ্যাঁ 5-এর 4, তারপরে ইবা, তারপরে লিমা, হিমো, তারপরে নাফিসা জান্নাত। আচ্ছা সবাই আইবি সুলতানা, হ্যাঁ সবাই কি করছো, সবাই বলছো 4, রাইট। এটা হচ্ছে সুনাম অর্থটা কি দুর্নাম অর্থে ব্যবহার করছে, কি অর্থে ব্যবহার করছে? দুর্নাম। এই দুর্নামটা কে রটাইছে জানো? এই দুর্নামটা হচ্ছে যা এই যে মৃত্যুঞ্জয়ের যে চাচা ছিল, নাম ছিল সে খুড়া, এই চাচা খুড়াই মূলত এই দুর্নামটা রটাইতো। আচ্ছা এরপরে এমসিকিউতে চলে যাই আমরা, এটার মধ্যে আর কোনো ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। এবার আমরা যদি পরে এমসিকিউতে যাই, পরে এমসিকিউ এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা প্রতিটা এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখবা, হ্যাঁ। তো এই জায়গায় যেটা বললাম, বলছে যে এই বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল, তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই কিন্তু একদিন পাইয়াছিলাম। এই উক্তিটা কার? এই উক্তিটা আছে আমাদের লেখক বা আমাদের নেরার, এই উক্তিটা কার? নেরার। তো নেরা বলছিল যে বস্তুটি, একটু এদিকে তাকাই, এদিকে তাকাই, কোয়েশ্চনটা আগে বোঝার চেষ্টা করি, একটু এদিকে তাকাই। যে বলছে নেরা বলছিল, কি বলছিল? যে বস্তুটির এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল পরিচয়, তাহার পরিচয় যদিও সেদিন পায় নাই কিন্তু একদিন পাইছিলাম। অর্থাৎ কি, এই যে মৃত্যুঞ্জয় অসুস্থ হবে অনেকদিন পরে ছিল, অসুস্থ এমন অবস্থায় ছিল যে সে মারা যাবে, কিন্তু ওই ব্যাপারটা থেকে কি মৃত্যুঞ্জয়কে বাঁচায় তুলে আনছিল কে? বিলাসী। তো এই বিলাসীকে নিয়ে এই মূলত এই কথাটা বলছিল যে এই বস্তুটাকে এই অসাধ্য সাধন করে তুলেছিল। কোন বস্তুটা? এখানে কোন বস্তুটা? এইখানে হচ্ছে তা তোমার প্রেম বস্তুটা। কি বস্তুটা? প্রেম, মানে ভালোবাসার যে বস্তুটা, এই ভালোবাসার বস্তুটা। অর্থাৎ কি, বিলাসীর নেরার প্রতি যে ভালোবাসা ছিল, এই ভালোবাসার মাধ্যমেই অসাধ্য সাধন করতে পারছিল। নেরার প্রতি বিলাসীর যে মৃত্যুঞ্জয়ের প্রতি যে ভালোবাসা ছিল, নেরার এই মৃত্যুঞ্জয়ের ভালোবাসা থাকার কারণেই, প্রেম থাকার কারণেই মূলত কি এই জায়গায় অসাধ্য সাধন করতে পারছিল, আর নাহলে কখনোই এটা সম্ভব হইতো না। বুঝছো? এর জন্যই আমি তোমাদের একটা কথা বলি যে বিষয়ের প্রতি তোমার ভালোবাসা নাই, যে বিষয়ের প্রতি তোমার আগ্রহ নাই, সেই বিষয়টা তোমার করতেও ভালো লাগবে না। তো এর জন্য তুমি যে বিষয়টা করতে চাও, যে বিষয়টার প্রতি তোমার আগ্রহ আছে, এই যে পড়াশোনা করতেছো, পড়াশোনার প্রতি আগ্রহ আনো। যদি তুমি পড়াশোনাটা আগ্রহ সহকারে করো, মজার সহকারে করো, যে নিজের ভালো লাগা থেকে করো, তাহলে তুমি দেখবা এই জায়গায় ভালো করতে পারবা। তো এই ভালো করার জন্য তোমাকে যেটা করতে হবে, আগ্রহ আনতে হবে। তুমি যে বিষয়টা তোমার আগ্রহের ব্যাপারটা আরো সহজে যদি বলি, তুমি ধরো বাজার থেকে নতুন এক জোড়া জুতা আনলাম, তো এক জোড়া জুতা আনার পরে তখন কিন্তু এই জুতাটা তুমি কি করো, খুব যত্নে রাখো। ঠিক আছে, একটু ময়লা বললে দেখো যে মনে করো যে একটু ময়লা বললে দেখো যে মুছে দেও, যে যাতে মানে জুতাটা যত্নে থাকে। বা হচ্ছে পছন্দের একটা কাপড় কিনলা, তুমি পছন্দের কাপড় কেনার পরে দেখবা যে এটা প্রথম কি অনেক আগ্রহ সহকারে অনেক যত্ন করে রাখো। তো এই যে প্রথম একটা কাপড় কিনে আনার পরে অনেক আগ্রহ অনেক যত্ন করে রাখো, এরকম যত্ন তোমার পড়াশোনাটাকে দিতে হবে। তুমি যদি এরকম যত্নটা পড়াশোনাকে দিতে পারো, তাহলে তুমি ভালো করতে পারবা। কথা বুঝতে পারছি? তার মানে কি করতে হবে, আগ্রহ দিতে হবে, যত্ন করতে হবে। কোনো কিছু যদি যত্ন করো, আদর করো, ভালোবাসা দাও, তাহলে ওই জিনিসটা তোমার হবে, এই জিনিসটার প্রতি তোমার আগ্রহটা কাজ করবে, এই জিনিসটার সর্বোচ্চ লেভেলটা তুমি পৌঁছাইতে পারবা। তো পড়াশোনাটা করতেছো, পড়াশোনাটাকে যত্ন করো, আদর করো, ভালোবাসা দিয়ে করো, তাহলে তুমি ভালো করতে পারবা। আচ্ছা এরপরে যাই, আর কথা না বলি এই এমসিকিউতে। তো বলছে বিলাসী গল্পে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে। কি বলছে? যে বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে। এটা খুবই, অনেকেই আছে না, অনেকে এমসিকিউ জানেই না যে এইটা কি এই গল্পে আসিল কিনা। এটা এই গল্পে একটু দেখি যে কি বলছে, এইটা এই গল্পে আসিল কিনা, এই লাইনটা এওটা অনেকেই জানেই না। তো এই জায়গায় দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা উক্তি, যে বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা। এটা কি সরকারকে? না, এটা তো প্রশ্নই আসে না, কারণ বিলাসী গল্পে লেখছে সেই কবে। তারপরে ব্রাহ্মণকে? না,
তারপর ইংরেজকে নাকি কর্তৃকে? না, তার মানে উত্তর কি? উত্তর হচ্ছে ইংরেজকে। উত্তর আছে কি? ইংরেজকে। উত্তর আছে কি? ইংরেজকে। আচ্ছা, আমি একটু সাইডে দাঁড়াচ্ছি। হ্যাঁ, সাইডে দাঁড়াচ্ছি। এই সাইডে তো আমাদের এই যে কোর্সের যে বিস্তারিত দেওয়া আছে কোর্সের, তো আমি কিন্তু এই জায়গায় দাঁড়াচ্ছি যাতে তোমরা কোশ্চেনটা দেখতে পারো। হ্যাঁ, আচ্ছা, তার মানে কি বললাম? বিলাসী গল্পে কাকে গালি গালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? এটা হচ্ছে ইংরেজকে। কাকে? ইংরেজকে। মাথায় রাখবা, কাকে? এটা হচ্ছে ইংরেজকে। কাকে? ইংরেজকে। এরপরে কোশ্চেন দেখি, এটা নিয়ে আর কোনো কথা বলার নাই। যে এই জায়গায় যেটা বলছে যে ওপরের আদালত, বলছে ওপরের আদালত বলতে কি বোঝানো হয়েছে? যে ওপরের আদালত আদালতের হুকুম বলতে কার নির্দেশকে বোঝানো হয়েছে? এটা স্রষ্টার নাকি হাইকোর্টের নাকি জজ কোর্টের নাকি কুরআন? কার আদেশকে বলছিল বলো? যে ওপরের আদালত, এই ওপরের আদালত বলতে কার আদেশকে বোঝানো হয়েছে? ওপরের আদালত বলতে কার আদেশকে বোঝানো হয়েছে? সবাই একটু দেখি যে আমরা কোশ্চেন নাম্বার 8-এ চলে আসছি। দেখি 8 নম্বর কোশ্চেনটা সবার প্রথম কে আনসার করে। জান্নাত ইসলাম আনিকা কোন কত না তোমরা যখন আনসার করবা তখন লিখে আনসার করবা যে 8-এর এত, তাহলে আমি বুঝবো। এই যে শিহাব যে আনসার করছো ক ক ক ক ক ক এরকম ভাবে দিছো শিহাব, তাহলে আমি বুঝবো কেমনে কোনটা আনসার করছো তুমি? আচ্ছা, এর মধ্যে নাহিদ আক্তার, তারপর হচ্ছে তোমার শাহজিদ আক্তার, নিহা আনসার করছো তো আগেরটাই। আচ্ছা, মাহমুদ তাসনিম, তারপর হচ্ছে নাহিদ হাসান বলছো কুরআন হবে না, কুরআন না। নাইম, তারপর হচ্ছে নাফিসা, তারপর হচ্ছে সুরাইয়া মাফি, হিমু, আফিয়া ফারজানা, তারপর হচ্ছে তাসনিম। আচ্ছা, তোমরা সবাই সঠিক আনসার করছো, কিন্তু একজন একটা ভুল আনসার করছে। তো কি হবে এটা? এটা হবে স্রষ্টার। ওপরের আদালত বলতে কোনটাকে বোঝানো হয়েছে? স্রষ্টার আদেশকে বোঝানো হয়েছে। কার আদেশ? স্রষ্টার আদেশ বা নিষেধকে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে এমসিকিউ দিই। শরৎচন্দ্র কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? সবাই কমেন্ট করি। শরৎচন্দ্র কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? সবাই কমেন্ট করবো। শরৎচন্দ্র কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? আচ্ছা, আমরা যদি একটু দেখি তোমাদের যতগুলো গল্প আছে এর মধ্যে প্রথম যে গল্পটা লিখছে সে বঙ্কিমচন্দ্র। কে লিখছে? বঙ্কিমচন্দ্র। কে লিখছে? বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র পর্যন্ত লিখলাম। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, বলছে শরৎচন্দ্র কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? এই জায়গায় যতগুলো কবি আছে সবগুলো কবির মৃত্যু দিয়ে দিব আমি। তোমরা জাস্ট একটু দেখো যে বঙ্কিমচন্দ্র মৃত্যুবরণ করে 1894 সালে। 1894 সালে। তারপরে ছিল তোমার রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথ কবে? উনি মৃত্যু, সবার মৃত্যু কিন্তু এগুলো সব কি? এগুলো সব মৃত্যু যেগুলো লিখতেছে তোমরা সবাই আনসার করে এটা যে কবে, আর এটা নোট করে দিবা যে রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করে 1941। তারপর আছে কাজী নজরুল, যাদের কথা লিখতেছে এরা সবাই হচ্ছে তোমাদের লেখক, তোমাদের কোনো না কোনো গল্পের লেখক হচ্ছে এটা। কাজী নজরুল হচ্ছে 1976। তারপর আছে বেগম রুকিয়া শাকাওয়াত হোসেন। রুকিয়া মানে হচ্ছে বেগম রুকিয়া, মাথায় রাখবা। সংক্ষেপে লিখতেছি কারণ আটবে না তো, তাই একটু এদিকে তাকাই। সংক্ষেপে লিখতেছি যাতে না আটে, বুঝছো? কি বললাম? রুকিয়া কবে মৃত্যুবরণ করে? রুকিয়া শাকাওয়াত হোসেন 1932 সালে। আচ্ছা, এরপর দেখি। এরপর সে মুতাহের হোসেন চৌধুরী। মুতাহের হোসেন চৌধুরী। হ্যাঁ, মুতাহের হোসেন চৌধুরী। ওনার নামটা সবটাই লিখলাম কারণ হচ্ছে তোমার ওনার নাম নিয়ে পেজ আছে। অনেকের নাম আছে মুতাহার, আরেকজনের নাম আছে মুতাহার আর মুতাহের পার্থক্য আছে, তো এর জন্য লিখছি যে মুতাহের হোসেন চৌধুরী। সবাই এগুলো কমেন্ট করো যে কি লিখতেছি। মুতাহের হোসেন চৌধুরী 1956 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আচ্ছা, তারপরে যদি যাই হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ কে? মুস্তফা আলী কবে মৃত্যুবরণ করেন বলো? সৈয়দ মুস্তফা আলী মৃত্যুবরণ করেছে 1974 সালে। সৈয়দ মুস্তফা আলী। আচ্ছা, এরপরে উপরে লিখি যে সৈয়দ মুস্তফা আলীর পরে কে আছে? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন? 1956 সালে। 1956 সালে।
আচ্ছা একটু নামটা কারেকশন হবে, এইখানে এটা হবে না, হ্যাঁ। মানিক বন্দ্যোপাধ্যায় কবে? 1956 সালে। আচ্ছা তারপরে যদি লিখি এখানে মৃত্যুটা মুছে দিই, হ্যাঁ, মুছে দিয়ে আরেকজনের নাম লিখি, এটা হচ্ছে 1994। একটা মুছতে গিয়ে আরেকটা মুছে গেল, 1941। তারপরে সেটা কি বলছি, ওটা হচ্ছে 1894, হ্যাঁ। আচ্ছা এরপর দেখি মানিক বন্দ্যোপাধ্যায়ের পরে যেটা আছে শওকত আলী। কে আছে? শওকত আলী। শওকত আলী উনি মৃত্যুবরণ করেন কবে? এই শওকত আলী মৃত্যুবরণ করে কবে? শওকত আলী মৃত্যুবরণ করেছে 2018 সালে, মানে রিসেন্ট 2018 সালে। 2018 সালে একটু দেখি 2018 সালে শওকত আলী কবে? শওকত আলী 2018 সালে। আমাদের আরো আছে যারা, এর মধ্যে আছে যে তোমার কি আখতারুজ্জামান ইলিয়াস। কে আছে? আখতারুজ্জামান ইলিয়াস। এখানে লিখি যে আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান কে? আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস কবে মৃত্যুবরণ করেন? উনি মৃত্যুবরণ করেন রিসেন্ট 1947 সালে। 1947 সালে। তার মানে কি বললাম, মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যু 1956 সালে। তারপর বলছি শওকত আলী মৃত্যু 2018 সালে। তারপর বলছি বঙ্কিমচন্দ্র 1894 সালে, রবীন্দ্রনাথ 1941 সালে, কাজী নজরুল 1976 সালে, রুকিয়া 1932 সালে, বেগম রুকিয়া সাখাওয়াত হোসেন, মোতাহার হোসেন চৌধুরী 1956 সালে, সৈয়দ মুস্তফা আলী 1974 সালে, আখতারুজ্জামান ইলিয়াস 1947 সালে। আরো দুইজন বাকি আছে। কে কে বাকি রয়েছে বলছে? একজন হচ্ছে প্রমোদ চৌধুরী। একজনকে প্রমোদ চৌধুরী এখানে লিখতেছি, প্রমোদ চৌধুরী। আমি সবার প্রথম যখন পড়ছিলাম ক্লাস 9-এ প্রমোদ চৌধুরীর নাম, তখন আমি তাকে প্রথম চৌধুরী বলছিলাম। প্রমোদ চৌধুরীর নাম তখন আমি কি বলছিলাম? প্রথম চৌধুরী বলছিলাম। এই প্রমোদ চৌধুরী কবে মৃত্যুবরণ করেন? এই প্রমোদ চৌধুরী মৃত্যুবরণ করেন হচ্ছে তোমার 1946। তারপর আরেকজন আছে গিয়োদা মুপাস্সা। কে আছেন? গিয়োদা মুপাস্সা। হ্যাঁ, মুপাস্সা। এই গল্পটা আমার খুব ভালো লাগে। উনি যে গল্পটা লিখছেন মুপাস্সা, গিয়োদা মুপাস্সা। এই গিয়োদা মুপাস্সা মৃত্যুবরণ করেন কবে? 1893 সালে। 1893 সালে। এইখানে যতগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে 11, তারপরে এই শরৎচন্দ্র আছে 12। টোটাল 12টা গল্প আছে তোমাদের। দেখো টোটাল 12টা গল্প আছে। এই 12টা গল্পের সব তথ্য দিয়ে দিলাম। সব কবির মৃত্যুসাল। এটা কি মৃত্যুসাল? সব কবির কি মৃত্যুসাল? তো কি বললাম আবার এক নজরে যদি বলি যে মানিক বন্দ্যোপাধ্যায় 1956, গিয়োদা মুপাস্সা 1893। 1800-তে দুইজন আছে, একজন হচ্ছে বঙ্কিম আর একজন হচ্ছে গিয়োদা মুপাস্সা। আরেকজন গিয়োদা মুপাস্সা, এরকম মনে রাখবা। শওকত আলী 2018, খুবই রিসেন্ট। তারপর রবীন্দ্রনাথ 1941, কাজী নজরুল 1976, রুকিয়া সাখাওয়াত হোসেন 1932, মোতাহার হোসেন চৌধুরী 1956, সৈয়দ মুস্তফা আলী 1974, আখতারুজ্জামান ইলিয়াস 1947, প্রমোদ চৌধুরী 1946। 1956 সালে কিন্তু দুইজন, 1956 সালে দুইজন, একজন হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী, একজন মানিক বন্দ্যোপাধ্যায়। আশা করি বুঝতে পারছি। ভাইয়া এসএস নিয়ে নাও, হ্যাঁ এসএস নিয়ে নাও, সমস্যা নেই। এই তো সরে দাঁড়ালাম। ভাইয়া প্রথম চৌধুরী বলছিলাম না? আচ্ছা এরপর দেখি এসএস নেওয়া শেষ। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। কি ঠিক আছে? এটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় সবাই একটু কমেন্ট করে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় সবাই একটু কমেন্ট করে ক্লিয়ার। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। হ্যাঁ, এইগুলা ইম্পর্টেন্ট বেশি বলতেছে। এইগুলা তো তোমার জানতে হবে। একজন কবির জন্মমৃত জানতে হবে না? তোমার টোটাল 26 জন কবি আছে, মানে তোমাদের এই ইন্টারমিডিয়েটে তো 26 জন সম্পর্কে তো জানতে হবে। জন্মমৃত্যু তো বিষয় জানতে হবে। আচ্ছা জি ভাই ক্লিয়ার, ধন্যবাদ। এরপরে এমসিকিউ যদি যাই, বলছে নেরা স্কুলে যাতায়াতের পথ কত ক্রুশ দূরে? সবাই কমেন্ট করি যে নেরার স্কুলের যাতায়াত, এখানে কিন্তু বলছে যাওয়া, এবং এইখানে মাথায় রাখবা যে যাতায়াতের অর্থাৎ কি যাওয়া এবং আসা দুইটার কথাই বলছে, যে যাওয়া আর কি আসা। এই জায়গায় গল্পে যেটা বলছিল, একটু এদিকে তাকাই, সবাই একটু এদিকে তাকাই। ক্লিয়ার ভাইয়া? আখতারুজ্জামান ইলিয়াস 1997 সালে মৃত্যুবরণ করে। আমি কি 1997 লিখছি না? এটাই তো লিখছি না? আচ্ছা আমি কি লিখছি? আখতারুজ্জামান ইলিয়াস তো কি লিখছি? 1900
আচ্ছা, যদি মিস্টেক হয় আমাকে একটু ইনবক্সে নক দিবা, ঠিক আছে? যদি একার জন্য মিস্টেক হয় তাহলে আমাকে একটু ইনবক্সে নক দিবা, আমি তোমার কারেকশন করে দিব, নো টেনশন, কোনো কারণ নেই, ঠিক আছে? যদি মিস্টেক হয়, কোনো যদি মিস্টেক বললে কি তাহলে একটু কারেকশন করে দিব। তো যাওয়া এবং আসা, এখানে যাওয়ার জন্য ছিল 2 ক্রোশ, যাওয়ার জন্য ছিল কি 2 ক্রোশ, আর আসার জন্য ছিল 2 ক্রোশ, তার মানে টোটাল মিলে কত ক্রোশ? টোটাল মিলে 4 ক্রোশ। তাই এর জন্য উত্তর হচ্ছে 4 ক্রোশ। উত্তর হচ্ছে কত ক্রোশ? 4 ক্রোশ। এটা মাথায় রাখবা। যদি বলতো স্কুলে যাওয়া, হ্যাঁ, স্কুলে যাওয়ার পথ কত ক্রোশ, তাহলে 2 ক্রোশ। আর 4 ক্রোশ মানে কি? 4 ক্রোশ মানে 8 মাইলেরও বেশি, 8 মাইলেরও বেশি, 8 মাইলেরও কি বেশি। 4 ক্রোশ মানে কি 8 মাইলেরও বেশি, 4 ক্রোশ মানে কি 8 মাইলেরও বেশি। আচ্ছা, এই কোশ্চেনে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, মানে এই প্রশ্নে যে বুঝতে পারছি তো এটা, যে এই জায়গায় কিন্তু অনেকেই এইটা ভুল করে যে যাওয়া আসার ক্ষেত্রে। হ্যাঁ, এরপরে কোশ্চেন আমরা চলে যাই, চলো। এরপরে কোশ্চেন যে সরস্বতী খুশি হয়ে কি দিবেন? বর দিবেন। এটা কেন বলছিল যে সরস্বতী খুশি হয়ে কি দিবেন? বর দিবেন। বর মানে কি? এই বর মানে হচ্ছে আশীর্বাদ। বর মানে কি? এখানে এই বর মানে হচ্ছে কি আশীর্বাদ, আশীর্বাদ। বর মানে আশীর্বাদ, বর মানে কি আশীর্বাদ। তো এই একটু দেখি, এদিকে তাকাই। তার মানে সরস্বতী খুশি হয়ে, এই সরস্বতীকে কি বলা যায় না? শিক্ষার দেবী বলা হয়। হ্যাঁ, মানে পড়াশোনা, জ্ঞানের দেবী বলা হয় হিন্দু ধর্মে এই সরস্বতী কি বলে? জ্ঞানের দেবী বলে। তো এই জায়গায় সরস্বতী খুশি হয়ে কি দিবেন? বর দিবেন। এই বর দিবেন মানে কি আশীর্বাদ করবেন। তো এই কথার কারণ কি? এই কথাটা বলছিল কেন লেখক? এই কথাটা কেন বলছিল জানো? কারণ হচ্ছে এই কথাটা বলছিল ছাত্রদের কষ্ট দেখে। কারণ এই জায়গায় ছাত্ররা 4 কোশ পথ হেঁটে, মানে অনেকটা দূর হেঁটে তাদের ক্লাস করতে যাইতে হইতো। তো এই যে অনেক দূর হেঁটে তাদের ক্লাস করতে যাইতে হতো, এর জন্য তাদের অনেক কষ্ট হইতো। তো এই কষ্টটার জন্যই মূলত বলছিল সরস্বতী যে খুশি হয়ে বর দিবেন, বুঝছো? তাদের কষ্টের জন্য। তাদের কিসের জন্য? কষ্টের জন্য। আগ্রহ হবে না, খুশি হবে না, ছাত্রদের সহমর্মিতা হবে না, কি হবে? ছাত্রদের কষ্ট। কারণ তারা গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের ধুলাবালি পায়ে, তারপরে বর্ষাকালে কাদা ভেঙে তারপর তারা যাইতো স্কুলে। আচ্ছা, এটা নিয়ে আর কোনো কথা বলার কিছু নাই। এবার চলে যাবো পরবর্তী কোশ্চেনে। চলো, বলছে মৃত্যুঞ্জয় জীবিকা নির্বাহ করতে কিভাবে? এই কথা আগেই বলে ফেলছি। এই যে এই জায়গার এই যে এমসিকিউটা, এটা আগেই বলে ফেলছে যে মৃত্যুঞ্জয় জীবিকা নির্বাহ করতো কিভাবে। মৃত্যুঞ্জয় জীবিকা নির্বাহ হতো কিভাবে, এটা আগেই বলে ফেলছে। চাকরি দ্বারা না, ব্যবসা দ্বারা না, সাপ খেলা দেখে না, চাকরি দ্বারা না, তারপরে কি বলছি? ব্যবসা দ্বারা না। তার মানে কি আছে একটা, কি অপশনে আছে একটা, সেটাকে আম বাগানের জমা দিয়ে। আম বাগান, কারণ মৃত্যুঞ্জয়ের কি ছিল? মৃত্যুঞ্জয়ের 20 থেকে 20-25 বিঘা কি ছিল? আম বাগান ছিল। এই 20-25 বিঘা আম বাগান সে কি করতো? জমা দিত। আর এই জমা দিয়ে কি করতো? এই জমা দিয়ে সে মূলত তোমার এই জীবিকা নির্বাহ করতো। জমা দিয়ে কি করতো? জীবিকা নির্বাহ করতো। আচ্ছা, ক্লাসের আমরা মাঝপথে আসলাম, আরো অনেকক্ষণ ক্লাস হবে, ঠিক আছে? তোমরা যারা এনার্জি নাই, তোমাদের একটু পানি খায় নেও বা অন্য কিছু করে নেও, তাও এনার্জি নিয়ে আসো ক্লাসে। আর সবাই ক্লাসটা দ্রুত এখন একটু শেয়ার দিয়ে দিই। এখন তোমাদের কাছে 30 সেকেন্ড একটু শেয়ার চাচ্ছি। 30 সেকেন্ড সময় ব্যয় করে সবাই একটু ক্লাসটা শেয়ার দাও। আর আমি এটা যদি একটু ব্যাখ্যা দেই, তাহলে ব্যাখ্যাটা হচ্ছে ব্যাপারটা এরকম যে মৃত্যুঞ্জয় জীবিকা নির্বাহ করত। মৃত্যুঞ্জয়ের এই পৃথিবীতে কেউই ছিল না, তার একজন আত্মীয় ছাড়া। সেই আত্মীয় ছিল তার চাচা দূর সম্পর্কে আত্মীয় ছিল, কিন্তু এই চাচাকেও তেমন ভালো ছিল না। সারাদিন কি করতো? সারাদিন এই মৃত্যুঞ্জয়কে নিয়ে কি বিভিন্ন ধরনের রটনা রটাইতো, আচ্ছা, এরপরে যদি দেখি নেক্সট কোশ্চেন দেখি, চলো। বলছে মৃত্যুঞ্জয় কুড়ার কাজ কি ছিল? মাত্রই বলে ফেললাম যে মৃত্যুঞ্জয় কুড়ার কাজ কি ছিল, এটা কি মাত্র বলে ফেললাম। তো মাত্র কি বললাম? মৃত্যুঞ্জয় কুড়ার কাজ কি? এই বাইপুর নানাবিধি দুর্নাম করা। এটা কিন্তু আগের এমসিকিউতে বলছি। কি বলছি যে মৃত্যুঞ্জয়ের এই পৃথিবীতে কেউ নাই, একজনই ছিল। কে সে হচ্ছে গাতি কুড়া, সে হচ্ছে চাচা। সে হচ্ছে চাচা। তো এই চাচাই কি করতো মূলত? চাচা এই বাতিজার দুর্নাম রটাইতো। কেন দুর্নাম রটাইতো? কারণ হচ্ছে মৃত্যুঞ্জয়ের আম বাগান যে ছিল, এই আম বাগানে সে ভাবতো যে তার কি আছে, তার বাঘ আছে, কিন্তু মৃত্যুঞ্জয় তাকে বাঘ দিচ্ছে না। এর জন্য সে কি করতো? সে দুর্নাম করতো। কার? এই বাইপুর নানাবিধি দুর্নাম। তারপর বাইপুর নানাবিধি সুনাম না হয় নাই। বাইপুর সাথে ঝগড়াও করে না, নানাবিধি সেবা করাও করে না, কি করে? দুর্নাম করে। আচ্ছা, নেক্সট এমসিকিউ দেখি। বলছে বিলাসী গল্পে নেরা তার এক আত্মীয়র কাহিনী কেন উল্লেখ করছিল?
এই জায়গায় মূলত যে বিলাসী গল্পে নেরা একটা কথা বলছিল, কি বলছিল নেরা বলছিল যে তার এক আত্মীয় আছে, যে আত্মীয় কি, যে আত্মীয় সে 25 বছর পর্যন্ত সংসার করছে, 25 বছর স্বামীর সাথে সংসার করছে। আর সংসার করার পরে স্বামী যখন মারা যাওয়ার পরে দেখা গেল যে স্বামীর সাথে বলছে যে আজকে রাতটা থাকেন, মৃত্যুর মানুষটাকে কি পাহারা দেওয়ার জন্য বললো। তখন এই নেরার আত্মীয় কি বলছে, না 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 আমি পারবো না, ঠিক আছে, না 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 আমি পারবো না। তার মানে 25 বছর একটা পুরুষের সাথে সংসার করার পরে তারপর যখন মারা গেল তখন সাথে সাথে কি বললো, না না আমি পারবো না। কিন্তু বিলাসী কি করছে, বিলাসী কি করলো, বিলাসী ওই জায়গায় যে মৃত্যুঞ্জয় প্রায় মৃত্যু অবস্থায় মারা যাবে একটা মানুষ, ওই মানুষটাকে নিয়ে অন্ধকারে রাতে একটা গণজঙ্গলের ভিতরে পথের ভিতরে তোমার একটা বাড়িতে সেই জায়গায় মৃত্যুঞ্জয়কে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তুলছে। তো এই জায়গা থেকে মৃত্যুঞ্জয় আর এই জায়গায় মৃত্যুঞ্জয়ের এই যে নেরার মৃত্যুঞ্জয়ের যে কাহিনীটা ঘটলো, বিলাসী যে সুস্থ করে তুললো, বিলাসীর গল্প, বিলাসীর সাথে নেরার আত্মীয়ের এই জায়গায় এসে তফাৎ। অর্থাৎ কি এই নেরার আত্মীয়ের এসে মেকি স্বামী প্রেমী, অর্থাৎ কি স্বামী যখন ছিল তখন দেখাইতো আমি স্বামীকে অনেক ভালোবাসি, কিন্তু আসলেই সে স্বামীকে ভালোবাসে না, বুঝছো। এটার আনসার হবে কি তাহলে, এই আনসার হবে 4, আনসার হবে কি 4। তার মানে কি হবে, মেকি স্বামী প্রেমী, মেকি স্বামী প্রেমী। আশা করি এটা বুঝতে পারছো। এই কোশ্চেনের আর কোনো কি নাই, এই কোশ্চেনের আর কোনো ব্যাখ্যা নাই, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাখ্যা। আচ্ছা এরপরে কোশ্চেনে যাই, বলছে মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন, সবাই কমেন্ট করো। এই গল্পের এখন যত সময় আছে সব সময় নিয়ে কথা বলবো। অচেতন অবস্থায় ছিল মৃত্যুঞ্জয়, প্রথম কথা হচ্ছে অচেতন। এই অচেতন অবস্থায় কতদিন ছিল, অচেতন ছিল সেটা তোমার কতদিন, অচেতন ছিল 10 থেকে 15 দিন, 10 থেকে 15 দিন, 10 থেকে কি ছিল 15 দিন কি ছিল, অচেতন ছিল। বলছি এখানে শয্যাগত ছিল, এখানে কি বলছি শয্যাগত ছিল, আর এখানে বললাম অচেতন। মৃত্যুঞ্জয় অচেতন ছিল কতদিন, 10 থেকে 15 দিন, কতদিন 10 থেকে 15 দিন। এইদিকে তাকাই, তারপর দেখো এখানে কতগুলো ইনফরমেশন দিই তোমাকে, ঠিক আছে। তারপর নেরা সন্ন্যাসীতে গেছিল কত বছর বয়সে, নেরা সন্ন্যাসীতে গেছে কত বছর হয়েছিল, হ্যাঁ নেরা সন্ন্যাসীতে যাওয়ার কত বছর হয়েছিল, নেরা সন্ন্যাসীতে যাওয়ার বয়স ছিল 24 বছর হয়েছিল, কত বছর 24 বছর। নেরা সন্ন্যাসীতে যায় কত বছর, 24 বছর। নেরা যে সন্ন্যাসীতে গেছিল এই কত বছর, এটা হচ্ছে 24 বছর। নেরা সন্ন্যাসীতে যায় কত বছর, 24 বছর। এরপরে দেখো মানে এই গল্পের যত উক্তি আছে সব উক্তি দেখে ফেলবো, যত কি আছে উক্তি আছে এই গল্পের, সময় আছে। মৃত্যুঞ্জয় সাপ ধরছিল কত সময় ধরে, মৃত্যুঞ্জয় এই যে আমাদের গল্পের নায়ক, এই মৃত্যুঞ্জয় সাপ ধরছিল কত সময় ধরে, মৃত্যুঞ্জয় সাপ ধরে কত সময় ধরে, 10 থেকে 15 মিনিট, 10 মিনিট ধরে, কত মিনিট, 10 মিনিট। মৃত্যুঞ্জয় সাপ ধরে কত মিনিট, 10 মিনিট ধরে মৃত্যুঞ্জয় সাপ ধরে 10 মিনিট ধরে, কত মিনিট, 10 মিনিট। এই জায়গায় যত আছে আমি তো আগে বললাম যে যা আছে এই গল্পের মানে এই এমসিকিউ যা ব্যাখ্যা আছে সব দিব, যে সময় এই গল্পের যত সময় উল্লেখ আছে, এই গল্পের যত সময় উল্লেখ আছে সব পাই যাবা। তার মানে অচেতন ছিল 10 থেকে 15 দিন, শয্যাগত ছিল কত দিন, কমেন্ট করো। নেরা সন্ন্যাসী ছিল 24 বছর। তারপর মৃত্যুঞ্জয় সাপ ধরে 10 মিনিট ধরে, মৃত্যুঞ্জয় সাপ ধরে কত মিনিট, 10 মিনিট ধরে। নেরা মৃত্যুঞ্জয়ের কবর নেয় না কতদিন ধরে, নেরা মৃত্যুঞ্জয়ের কবর নেয় না, নেরা মৃত্যুঞ্জয়ের কি করে না, কবর নেয় না, মৃত্যুঞ্জয়ের খবর রাখে না 2 মাস ধরে, কবর রাখে না কখন, 2 মাস ধরে, 2 মাস নেরা মৃত্যুঞ্জয়ের কবর রাখে না 2 মাস। তারপরে দেখি, তারপরে সে নেরার আত্মীয়ের ঘরে কত বছর সংসার করেছিল, 25 বছর। নেরার আত্মীয় কত বছর সংসার করে, নেরার আত্মীয় এটা একটু আগেই বললাম, নেরার আত্মীয় সংসার করে কত বছর, সংসার করে 25 বছর, 25 বছর। নেরার আত্মীয় সংসার করে কত বছর, 25 বছর। তারপরে সে তোমার স্বামীর মৃত্যুর পর বিলাসী আত্মহত্যা করে 7 দিন পর, বিলাসী আত্মহত্যা করে 7 দিন পর, বিলাসী আত্মহত্যা করে কতদিন পর, 7 দিন পর। আচ্ছা এরপরে কোয়েশ্চন, এরপরে সে তোমার সাপে দংশন করার পর কত মিনিট পর মৃত্যু হয়, মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয় সাপে দংশন করার পর, মৃত্যুঞ্জয়ের কি হয়, মৃত্যু হয় সাপে
সাপে যখন কাটছিল, এই সাপে কাটার পর দংশন করার কত মিনিট? দংশন করার সাথে তোমার 10 থেকে 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট, 15 থেকে কত মিনিট? 20 মিনিট। তার মানে কি বললাম, এই জায়গায় দেখো সময় নিয়ে যত আছে, এই জায়গায় সময় নিয়ে যত আছে সব দিয়ে দিচ্ছি, যাতে তোমার এই জায়গায় কোনো সমস্যা না হয়। বললাম অচেতন ছিল 10 থেকে 15 দিন, মৃত্যুঞ্জয় শয্যাগত ছিল কত মাস? মৃত্যুঞ্জয় শয্যাগত ছিল 45 দিন, অর্থাৎ হচ্ছে 1.5 মাস। 45 দিন অর্থাৎ হচ্ছে 1.5 মাস, 1.5 মাস, 45 দিন 1.5 মাস। নেড়ার সন্ন্যাসীতে 24 বছর, মৃত্যুঞ্জয় সাপ ধরে 10 মিনিট ধরে। নেড়া মৃত্যুঞ্জয়ের কবর রাখে না, হ্যাঁ কবর রাখে না 2 মাস। নেড়ার আত্মীয় সংসার করে 25 বছর, বিলাসী আত্মহত্যা করে 7 দিন পর। তার হচ্ছে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয় সাপে কাটার পরে 15 থেকে 20 মিনিট পর, 15 থেকে 20 মিনিট পর। আর মৃত্যুঞ্জয় সাপের কামড় কে বেঁচে ছিল? মৃত্যুঞ্জয় সাপের কামড় কে বেঁচে থাকে? মৃত্যুঞ্জয় সাপের কামড় কে বেঁচে থাকে? সাপের কামড় কে বেঁচে থাকে কতক্ষণ? বেঁচে থাকছিল আধা ঘন্টা, 30 মিনিট, আধ ঘন্টা বেঁচে থাকছে, আধ ঘন্টা। এই তোমার যদি কোনো সময় নিয়ে কোয়েশ্চেন আসে, তাহলে আমি যা লিখলাম এগুলোর বাইরে ইনশাল্লাহ আসবে না, এগুলোর বাইরে ইনশাল্লাহ আসবে না। নেড়ার কবর রাখে না 2 মাস। ভাইয়া ভুল করে না, নোট করতেছে। হ্যাঁ ভুল না, সবগুলাই রাইট দিলাম, একটাও ভুল না এখানে। তো যেটা বললাম আবার বলতেছি, অচেতন 10 থেকে 15 দিন, অচেতন 10 থেকে 15 দিন। তারপর সে নেড়া সন্ন্যাসীতে 24 বছর। তারপর সে মৃত্যুঞ্জয় শয্যাগত ছিল 45 দিন বা 1.5 মাস, 45 দিন বা 1.5 মাস। তারপর বলছি সাপ নেড়া মৃত্যুঞ্জয়ের কবর রাখে না 2 মাস, মৃত্যুঞ্জয় সাপ ধরছিল 10 মিনিট ধরে। তার বললাম নেড়ার আত্মীয় সংসার করে 25 বছর, বিলাসী আত্মহত্যা করে 7 দিন পর। কার 7 দিন পর? এটি হচ্ছে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর 7 দিন পর। মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয় সাপের কাটার 10 থেকে 15 মিনিট পর। আর তারপর মৃত্যুঞ্জয় সাপে কামড়ে কে বেঁচে থাকে আধ ঘন্টা। কথা বুঝতে পারছি? বমি করছিল, এইটা এসেছে সাপে দংশন করার পরে, মানে এই ব্যাপারটা বুঝতে পারছিল। হ্যাঁ বমি করছিল, রাইট। এটাও তোমরা একটু লিখে দিতে পারো যে মৃত্যুঞ্জয় সাপে দংশন করার পরে বমি করে। হ্যাঁ বমি করে, এটা লিখতে পারো, বমি করে, তাহলে আরো সুন্দর হয়। বমি করে 10 থেকে 15 থেকে 20 মিনিট পর, বমি করে 15 থেকে 20 মিনিট পর। আচ্ছা কি বুঝতে পারছি? এটা বুঝতে পারছি। পরে এমসিকিউতে চলে যাবো কিনা সবাই একটু কমেন্ট করো। পরের এমসিকিউতে চলে যাবো, সবাই কমেন্ট করি যদি বুঝতে পারি ক্লিয়ার, যদি বুঝতে পারি ক্লিয়ার। এক কথা সময় নিয়ে যত আছে, সময় নিয়ে আশা করি এর বাইরে আসবে না, আশা করি এর বাইরে আসবে না। জি ভাইয়া বুঝতে পারছি, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এই কথা না বলি, উল্টাপাল্টা কথা না বলি, ঠিক আছে? যেটা বলছি সেটা করি। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। এরপর নেক্সট টাইম শিখতে চাই। নেক্সট টাইম শিখুন। বলছে যে ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না, বলে কে চিৎকার দিয়েছিল? খুবই সুন্দর কোয়েশ্চেন, যে ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না, বলে কে চিৎকার দিয়েছিল? কে চিৎকার দিয়েছিল? এই যে ওরে বাপরে বলে আমি একা থাকতে পারবো না, এটা বলে কে চিৎকার দিয়েছিল? একলা থাকতে পারবো না বলে কে চিৎকার দিয়েছিল? এটা কি বিলাসী নাকি নেড়া নাকি নেড়ার আত্মীয়া নাকি মৃত্যুঞ্জয়ের কুড়া? যখন নেড়ার আত্মীয়াকে বলা হইলো, কি বলা হইলো? যখন নেড়ার আত্মীয়কে বলা হইলো, কি বলা হইলো? যে বলা হইলো যে আপনি কি করেন আপনার স্বামীর সাথে আজকে রাতটা থাকেন, মানে পাহারা দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য যখন বললো, তখন তোমার নেড়ার আত্মীয় বলছিল ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না, ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না। এর জন্যই নেড়া বলছিল যে বিলাসী আর নেড়ার আত্মীয়ের মধ্যে এই পার্থক্য, এই তফাৎ। অর্থাৎ কি বিলাসীর ছিল কি প্রেম এবং মহিমা ছিল, কিন্তু নেড়ার আত্মীয়ের সেটা ছিল না। তার মানে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে নেড়ার আত্মীয়। উত্তর কি হবে? নেড়ার আত্মীয়। কার উত্তর কি হবে? নেড়ার আত্মীয়। উত্তর কি হবে? নেড়ার আত্মীয়। কি বুঝতে পারছি? আচ্ছা নেক্সট কোয়েশ্চন দেখি। নেক্সট কোয়েশ্চন, মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে? এটা আগেই বলে ফেলছি, এবং মৃত্যুঞ্জয় সম্পর্কে অনেক কিছু বলে ফেলছি, যে মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে ছিল। বলো মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে? এই জায়গায় মৃত্যুঞ্জয় কথাটা আসছে, আমরা এখানে চারজনের কথা বলবো। একজন সে নেড়া, একজন সে নেড়া। নেড়া কি ছিল? নেড়া হচ্ছে গল্পের কতক, গল্পের
কতক, গল্পের কি কতক, নেরা ছিল কি গল্পের কতক। আসতে পারে যে কোশ্চেনে যে নেরা কি মানে গল্পের কতককে, গল্পের কতককে নেরা, গল্পের কতককে নেরা। আচ্ছা মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে? মৃত্যুঞ্জয় মিত্তির বংশের ছেলে। কোন বংশের? মিত্তির বংশ, মিত্তির বংশ। আর মৃত্যুঞ্জয় সম্পর্কে আরো আগে আমরা জানছি। আর এই বিলাসী সে কেন্দ্রীয় চরিত্র, বিলাসী সে কেন্দ্রীয় চরিত্র। বিলাসী সে কি মালুপাড়ার, বিলাসী সে কি তোমার শাহপুরে মেয়ে। বিলাসী কে ছিল? শাহপুরে মেয়ে, শাহপুরে মেয়ে ছিল। বিলাসী কি ছিল? শাহপুরে মেয়ে ছিল। আর এই জায়গায় আরেকজন সে খুড়া। এই খুড়া কি ছিল? এই গল্পের বিলিয়ন ছিল। খুড়া কি ছিল? এই গল্পের বিলিয়ন ছিল। ওরা উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল বাইপুর নামে দুর্নাম করা, বাইপুর নামে কি করা? দুর্নাম করা। এই সে চারজন এসে এই গল্পের মূল ক্যারেক্টার। আচ্ছা এরপরে কোশ্চেন যাই, চলো। এই পোলাপান যদি আর একজন ক্লাস থেকে চলে গেছে খবর আছে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখি, বলছে গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল। এই কথা বলে ফেলছি, এই এমসিকিউ বলে ফেলছে আগেই, আমি ব্যাখ্যার মধ্যেই বলে ফেলছি এমসিকিউ, যে গেল গেল গ্রামটা রসাতলে গেল। কোন গ্রামটা রসাতলে গেল, মানে কেন গ্রামটা রসাতলে গেল, কেন গ্রামটা রসাতে গেল, রসাতলে গেল? এটা কি মৃত্যুঞ্জয় বিলাসীর জাত গ্রহণ করছে বলে, নাকি মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ের কারণে, নাকি মৃত্যুঞ্জয় বিলাসীর সেবা গ্রহণের কারণে, নাকি মৃত্যুঞ্জয় বিলাসীর প্রণয়ের কারণে? কিসের কারণে বলো? একটু এদিকে তাকাই, এদিকে তাকাই, একটু এদিকে তাকাই। কি বলছি? গেল গেল গ্রামটা রসাতলে গেল। গ্রামটা কেন রসাতলে গেল? যখন মৃত্যুঞ্জয়কে বিলাসী এত সেবা করলো, এত যত্ন করলো, যত্ন করে সুস্থ করে তুললো, তখন কেউ কিছু বলে নাই। মানে তখন কেউ কিছু বলে নাই। এই যে বিলাসী যে নিচু জাতের, বিলাসী কি জাতের? নিচু জাতের ছিল। নিচু জাতের থাকার পরে এই মৃত্যুর বংশের একটা ছেলেকে, মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুলছে সেবা দিয়ে, যত্ন দিয়ে, তারপর এই সময় কেউ কিছু বলে নাই। কিন্তু যখনই কি করলো, যখনই এই মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করলো, মৃত্যুঞ্জয় কাকে বিয়ে করলো? বিলাসীকে বিয়ে করলো, তখনই সবাই বলতে লাগলো গেল গেল গ্রামটা এবার কি রসাতলে গেল। সবগুলা ভুল উত্তর দিচ্ছ। 18-1 বিলাসী জাত গ্রহণ করার কারণে, হেস বিলাসী জাত গ্রহণ করার কারণে, ঠিক আছে। এটা সেটা তোমার কি হবে? মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ের কারণে। চিন্তা করো তুমি, এইটা যখন বিয়েটা যখন করছে তখনই কি, তখনই শুরু হয়ে গেল ঝামেলা। তখনই বলা শুরু করলো, যে কি বলা শুরু করলো, যে এই যে এটাই এবার গ্রামটা আর ঠিক নেই, এবার গ্রামটা রসাতলে গেছে। এই কথাটা কে বলছে? এই কথাটা বলছিল খুড়া, যে গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল। কারণ অন্য পাপ করছে। খুড়া বলছে কি এত কি অন্য পাপ, এত কি পাপ? এটা হচ্ছে অন্য পাপ। অন্য পাপ মানে কি? অন্য পাপ মানে হচ্ছে রুটি খাও, সব খাও, কোনো সমস্যা নেই, সেবা যত্ন গ্রহণ করো, সেবা যত্ন নাও, কোনো সমস্যা নেই, কিন্তু 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 কি, কিন্তু আছে বিয়ে করতে পারবে না। এই ছিল তখনকার সময়ের একটা অবস্থা। এরপর নেক্সট কোশ্চেনে যাই, আশা করি এই ব্যাখ্যা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন, বিলাসীকে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়ার পেছনের কারণ কি ছিল? বিলাসীকে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়ার কারণ কি ছিল, পেছনের কারণ কি ছিল? কেন, কি কারণ ছিল? এটা কি অন্যায়ের শাস্তি প্রদান, নাকি মানসিক সংকীর্ণতা, নাকি মৃত্যুঞ্জয়ের সঙ্গে শত্রুতা, নাকি ধর্মীয় নির্দেশ পালন? কি হবে বলো? বিলাসীকে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়ার কারণ কি? বিলাসীকে টেনে হিস্ট্রে নিয়ে গেছিল, এই টেনে হিস্ট্রে নিয়ে যাওয়ার কারণ কি? এটা কি অন্যায় শাস্তি প্রদান, নাকি মানসিক সংকীর্ণতা, নাকি মৃত্যুঞ্জয়ের সঙ্গে শত্রুতা, নাকি ধর্মীয় নির্দেশ? তখনকার সময় মানুষের এরকম একটা ছিল, কুসংস্কার ছিল। কি ছিল? কুসংস্কার। ও এই এখনো এটা আছে, এখানে যে না এটা ব্যাপারটা এরকম না, হ্যাঁ কুসংস্কার, হ্যাঁ কুসংস্কার যে এখন নাই ব্যাপারটা এরকম না, কুসংস্কার এখনো আছে, বুঝছো, অনেকেই আছে। দেখো যে মনে যে বলে যে উঁচু জাত নিচু জাত বলতে এখনো মানুষ এটা নিয়ে ভেদাভেদ করে। তো তখনকার সময় মানুষ এটা ভেদাভেদ একটা কুসংস্কার মনের মধ্যে ছিল। কি ছিল? যে ছোট জাত কখনোই কি উঁচু জাতকে বিয়ে করতে পারবে না, বা উঁচু জাত কখনোই নিচু জাতকে বিয়ে করতে পারবে না, এরকম একটা কুসংস্কার ছিল। তো এই কুসংস্কার থেকে, অর্থাৎ কি এই যে মানসিক সংকীর্ণতা, এই মানসিক সংকীর্ণতা থেকেই কি মূলত এই বিলাসীকে টেনে হিস্ট্রে নিয়ে গেছে কারা? গ্রামের মানুষ। কতজন? এই যে বিলাসীকে টেনে হিস্ট্রে নিয়ে গেছিল, কতজন নিয়ে গেছিল? তোমার 12 থেকে 13 জন। এটা মাথায় রাখবা, কতজন? 12 থেকে 10 থেকে 12 জন, 10 থেকে 12 জন টেনে হিস্ট্রি নিয়ে গেছিল। কতজন? 10 থেকে 12 জন। কারা ছিল এরা? এরা গ্রামের মানুষ ছিল। কারা ছিল? গ্রামের মানুষ। গ্রামের মানুষ কার নির্দেশে? এটা হচ্ছে তোমার কি খুড়া, গাতি কুরার। তার মানে কি 10 থেকে 12 জন। আর এই ঘটনাটা কে দেখছিল? এই ঘটনা দেখছিল নেরা। নেরা দেখতেছিল, নেরা দূর থেকে দেখতেছিল, দূর থেকে দেখতেছিল, দূর থেকে কি করতেছিল? দূর থেকে দেখতেছিল, দূর থেকে কি করতেছিল? দেখতেছিল। তার মানে কি বললাম, যে বিলাসীকে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়ার পেছনে কারণ কি ছিল? টেনে হিস্ট্রে নিয়ে যাওয়ার কারণ ছিল একটাই, সেটা হচ্ছে মানসিক সংকীর্ণতা। মানসিক কি? সংকীর্ণতা। তারপর হচ্ছে গ্রামের মানুষ নিয়ে গেছিল, কুরা এটা এসে নির্দেশ দিছিল, আর এসে নেরা দূর থেকে এটা দেখতেছিল। ভাইয়া এনার্জি শেষ, আর মাথায় কিছু যাচ্ছে না। হেস কি বলো, এখনই এনার্জি শেষ? এটা কোনো কথা?
এনার্জি তো এখন ফুল এনার্জি থাকার কথা। হ্যাঁ, কি এনার্জি শেষ। এই সবাই একটু লাস্ট শেয়ার করে দিই, সবাই একটু কি করে দেই, শেয়ার করে দিই। এরপর দেখি নেহরা সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন? নেহরা সন্ন্যাসীগিরিতে গেছিল, বুঝছো? কিন্তু এই যে নেহরা সন্ন্যাসীগিরিতে যায়, যাওয়ার পরে কি করে জানো? ইস্তফা দিয়ে দেয়। কি ইস্তফা দিয়ে দেয়? সে সন্ন্যাসীগিরি ইস্তফা দিয়ে দেয়। এটা কিসের কারণে? এটা কি মশার কামড়ে, নাকি মৃত্যুর ভয়, নাকি সাপের ভয়, নাকি বাঘের ভয়? কিসের ভয় বলো? এটা কিসের ভয় বলো? এটা কি মশার কামড়, নাকি মৃত্যুর ভয়, সাপের ভয়, নাকি বাঘের ভয়? কিসের ভয় মূলত? কি এদিকে তাকাই, এটা হচ্ছে তোমার মশার কামড়ে। কিসের কামড়ে? মশার কামড়ে। তার মানে এনারা সন্ন্যাসীগিরিতে ইস্তফা দেয় কেন? ইস্তফা দিয়েছিল মশার কামড়ে। ভাইয়া আমার এনার্জি আরো বাড়তেছে। হ্যাঁ নাহি ডাক্তার, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, এবার দেখি এরপরে কোশ্চেন দেখি। এর কোশ্চেন এবার আর ব্যাখ্যা দিব না, বেশি ব্যাখ্যা না দিয়ে শেষ করে দিব, যাও। তারপর বলছে কি, যে বলছে বিলাসী গল্পের লেখক, বিলাসী গল্পের লেখক কেন্দ্রীয় চরিত্রের কোন দিকটি প্রাধান্যরূপে ফুটিয়ে তুলেছেন? কেন্দ্রীয় চরিত্র কে ছিল? বিলাসী নিজেই ছিল কেন্দ্রীয় চরিত্র এই গল্পে। বিলাসী নিজেই ছিল কি এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। তো এই যে বিলাসী ছিল নিজেই এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, তো এই জায়গা থেকেই বলছে যে কেন্দ্রীয় চরিত্রের মধ্যে কোন দিকটা ফুটিয়ে তুলছে? এটা কি মানবতা বোধ? না, মানবতা কখনোই না। এটা কি চারিত্রিক দৃঢ়তা? না। সেবা পরায়ণতা? না। তাহলে কি এই জায়গায় কিন্তু বিলাসী কি করছে? সেবাও করছে, আবার কি মানবতাও দেখাইছে, আবার কি চারিত্রিক দৃঢ়তাও ছিল। কিন্তু এটা হচ্ছে প্রেমের মহিমা। এটা কি বুঝাইছে? প্রেমের মহিমা। অর্থাৎ কি বিলাসী গল্পের প্রধান দিকটা ফুটিয়ে তুলছে সেটাকে, সেটা হচ্ছে প্রেমের মহিমা। প্রেমের মহিমা, সেটাকে প্রেমের মহিমা। তার মানে বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র কোন দিকটা প্রধান হয়েছে? এটা হচ্ছে প্রেমের মহিমা। কি হবে? প্রেমের মহিমা। কথা বুঝতে পারছি? দেখি এবার প্রেমের মহিমা। আচ্ছা, এটা নিয়ে আর কথা বলবো না, এমসিকে নিয়ে। এবার যেটা নিয়ে কথা বলবো, একটু বিস্তারিত কথা বলবো এটা নিয়ে, যে বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত কোন পত্রিকায়? এর আগে আমরা একেবারে যতগুলো গল্প আছে, মানে কোন কোন গল্পগুলো কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, আমরা এটা নিয়ে একটু কথা বলবো, যে কোন গল্পটা। প্রথমে আমরা নেকলেস দেখবো। তোমাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য যে গল্পগুলো পাঠ্য আছে, নেকলেস প্রথমে কি দেখো? নেকলেস। এই নেকলেস কোন পত্রিকায় প্রকাশিত হয়? নেকলেস যে গল্পগুলা পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখন দেখাচ্ছি যে গল্পগুলা পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রথমে কি বললাম? নেকলেস গল্পটা পত্রিকায় প্রকাশিত হয় 1884 সালে। এটা 1884 সালে, 1884 সালের 17ই ফেব্রুয়ারি, 14 লিখে ফেলছি, 17ই ফেব্রুয়ারি 1884 সালের 17ই ফেব্রুয়ারি লা গুলোয়াস পত্রিকা প্রকাশিত হয়। কি পত্রিকা? লা গুলোয়াস। আচ্ছা, এরপরেরটা দেখি। তার মানে কি বললাম? নেকলেস গল্পটা এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়? একটু দেখি কি বলছি। নেকলেস গল্পটা প্রকাশিত হয় 1884 সালের 17ই ফেব্রুয়ারি। কোন পত্রিকায়? লা গুলোয়াস পত্রিকায়। এরপর দেখি এরপরে কোশ্চেন যদি দেখি, তাহলে এরপরে কোশ্চেন আছে তোমার মাসি পিসি কোন পত্রিকায় প্রকাশিত হয়? পূর্বাশা পত্রিকা। মাসি পিসি কোন পত্রিকায় প্রকাশিত হয়? পূর্বাশা পত্রিকায়। কত সালে প্রকাশিত হয়? এটা হচ্ছে 1352 অব্দে। তারিখটা না লিখি। মাসি পিসি কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয় মাসি পিসি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাহিত্যের খেলা। হ্যাঁ, সাহিত্যের খেলা। এই সাহিত্যের খেলা কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা হচ্ছে সবুজ পর্ত পত্রিকায় প্রকাশিত। কোন পর্ত? সবুজ পর্ত। কোন পর্ত? সবুজ পর্ত পত্রিকায় প্রকাশিত হয়। এরপরে যদি দেখি অপরিচিতা। এই অপরিচিতাও কোন পত্রিকায়? অপরিচিতাও সবুজ পর্ত পত্রিকায়, মাসিক সবুজ পর্ত পত্রিকায়, সবুজ পর্ত। এরপর যেটা আছে বাঙ্গালা নব্য লেখকদের প্রতি নিবেদন। বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, যারা নতুন নতুন গল্প লিখতেছে, লেখক দিগের প্রতি নিবেদন। বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন। এটা কোন পত্রিকায় প্রকাশিত ছিল? এইটা প্রকাশিত হয়েছে তোমার প্রচার পত্রিকায়। কোন পত্রিকায়? প্রচার পত্রিকায়। এই যে যেগুলো লিখলাম এই গল্পগুলো মূলত পত্রিকায় প্রকাশিত হয়, এর বাইরে কখনোই পত্রিকায় প্রকাশিত হয় না। বুঝছো? আচ্ছা, তো কি বললাম?
তো এখানে যেটা বলতেছি নেকলেস, নেকলেস কি হয় 1884 সালে 17 ফেব্রুয়ারি লাগোলাসে প্রকাশিত হয়। মাতৃভাষী পূর্বাশা পত্রিকায়। সাহিত্যের খেলা সবুজ পড়তো, অপরিচিতা সবুজ পড়তো, বাংলা নবল নূতন প্রচার, আর বিলাসী বিলাসী ভারতী পত্রিকায়। তার মানে এই জায়গায় কয়টা গল্প আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা গল্প 12টা গল্পের মধ্যে 6টা গল্প পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। 12টা গল্পের মধ্যে 6টা গল্প কি কোথায় প্রকাশিত হয়েছিল? পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা। এর বলতেছে অনেকে বলতেছে ভাইয়া শেষ করে দেন শেষ করে দেন শেষ করে দেন। হ্যাঁ অবশ্যই শেষ করে দেবো, ঠিক আছে, অবশ্যই শেষ করে দেবো। আচ্ছা একটু দেখি শেষ করেন, ক্ষুধা লাগছে। হ্যাঁ ক্ষুধা লাগছে না? এরপরে কোয়েশনটা দেখি একটু। এরপরে সে বিলাসী আত্মহত্যার মধ্যে দিয়ে কি প্রকাশিত হয়েছে? যাও এরপরে আর পড়াবো না, যাও কথা দিলাম আর পড়াবো না, বেশি পড়াবো না। ঠিক আছে, এমসিকিউ ছিল প্রায় 100 মতো এমসিকিউ ছিল। আমি ভাবছিলাম 100 এমসিকিউ তোমাদের 3-4 ঘন্টা ধরে নিব। ঠিক আছে, তাহলে তোমাদের যাতে মনে করছো কোন এমসিকিউ না আটকাতে পারে, বুঝছো? দেখি কি বলছে, বিলাসী আত্মহত্যার মধ্যে দিয়ে কি প্রকাশিত হয়? ভালোবাসার জয় নাকি ভালোবাসার পরাজয় নাকি সমাজের জয় নাকি সমাজের পরাজয়? এটা হচ্ছে ভালোবাসার জয়। কি প্রকাশিত ছিল? ভালোবাসার জয়। কি প্রকাশিত ছিল? ভালোবাসার জয় প্রকাশিত ছিল। ভালোবাসার জয়, ভালোবাসার জয়। আচ্ছা তোমাদের আজকে আর এমসিকিউ পড়াবো না, মানে আজকে আর পড়াবো না। আচ্ছা লাস্ট এবার হৃদয় বের কয়েকটা কথা শোনো, লাস্ট একটু হৃদয় বের কথা শোনো। তোমাদের হাতে আছে আর কতদিন? তোমাদের হাতে আছে, তুমি আমি যদি চিন্তা করি যারা 26 ব্যাচ যারা আছে, ধরো তোমার পরীক্ষা হবে এপ্রিলে, ধরলাম এপ্রিলে পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা 26 ব্যাচের ফাইনাল পরীক্ষা বলতেছি, এইচএসসি পরীক্ষা এপ্রিল হবে। তার মানে এখন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 6 মাস। কয় মাস? 6 মাস। তার মানে 6 মাস আছে কার? 6 মাস আছে সেটা তোমার যারা আছে এইচএসসি 26 ব্যাচ। আর বাকি যারা আছো 27 ব্যাচের যারা আছো, 27 ব্যাচ যারা আছো নতুন তোমরা আসছো, ঠিক আছে, তোমাদের সময় আছে অনেক, কিন্তু সময়টা কাজে লাগাইতে হবে। আচ্ছা তো 6 মাস আছে 26 ব্যাচের, ওদের আছে আর অল্প সময়, আবার পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা। তো এই সব কিছু মিলাইয়া তোমার যে পড়াশোনাটা, এখন এই পড়াশোনাটা প্রতিটা দিন তোমাকে গুরুত্ব সহকারে পড়তে হবে, প্রতিটা দিন তোমাকে লেগে থাকতে হবে। তুমি যদি ভালো করতেছো তাহলে তোমাকে লেগে থাকতে হবে, মাথায় রাখতে হবে। তুমি যদি ভালো করতে চাও তাহলে লেগে থাকতে হবে। তুমি মনে করো যে তোমার যদি এরকম চিন্তা ভাবনা, আরে একবার একরকম হইলেই হইলো, রেজাল্ট একরকম হইলেই হইলো। এই যে রেজাল্টটা দিন শেষে যাতে তোমার চোখের কান্না না হয়, এটা যাতে তোমার চোখে হাসি ফোটায় তোলে, তোমার মুখে যাতে হাসি ফোটায় তোলে, এমনটা চেষ্টা করতে হবে। তোমার এই রেজাল্টটা যাতে তোমার আব্বা আম্মার মন খারাপের কারণ না হয়, তোমার এই রেজাল্টটা যাতে তোমার আব্বা আম্মার খুশির কারণ হয়, ওইটা মাথায় রাখতে হবে। তোমার এই রেজাল্টটা যাতে সবাই শুনে বলে যে না ওই মেয়েটা ওই ছেলেটা আসলেই পড়াশোনা করতো, এর জন্য ভালো রেজাল্ট করছে। তোমার এই রেজাল্টটা শুনে যাতে মানুষ সমালোচনা না করতে পারে যে এই ছেলে মেয়েটা দেখছি অমুক জায়গায় তমুক জায়গায় এই করছে সেই করছে, ও ভালো রেজাল্ট করবে কেমনে। তুমি ধরো সাপোজ ভালো রেজাল্ট করো নাই, তখন তুমি যে কলেজে গেছো না, হয়তো তোমাকে হুটহাট কোনো একটা দোকানে দেখে ফেলছে বা কোথায় বসে থাকতে দেখছে মুরব্বী, এলাকার মুরব্বী বা এলাকার অনেকেই আছে, তারা বলবে কি জানো, আরে ওই ছেলেটা রেজাল্ট করবে ভালো, ওই মেয়েটা রেজাল্ট করবে ভালো, ওরে তো দেখছিলাম অমুক জায়গায় অমুক কিছু করতে, ওইগুলা বলবে, এই কথাগুলো বলবে। তা এই যে কথাগুলো তোমাকে শুনতে হবে, এই কথাগুলো যাতে শুনতে না হয় তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। তোমাকে তার জন্য কি করতে হবে? পড়াশোনা করতে হবে। পরীক্ষার রেজাল্ট যেদিন দিবে, তোমার পরীক্ষার রেজাল্টটা যেদিন দিবে, ওই রেজাল্টটার দিন যাতে তোমার বুক দরপড় করতে করতে কি খুশিতে চিৎকার মারতে পারো, একটা খুশিতে চিৎকার করে উঠতে পারো যে আব্বা আমি A+ পাই গেছি, আম্মা আমি A+ পাই গেছি, আমি ভালো রেজাল্ট করে ফেলছি, আমি আমার জীবনের সেরাটা পেয়ে গেছি আম্মা, যাতে এটা বলতে পারো। এটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, যাতে তোমার মানুষের কাছ থেকে সমালোচনা না শুনতে হয়, এলাকার মানুষের কাছে যাতে তোমার সমালোচনা না শুনতে হয়, তোমার পাশের বাসার আন্টি তোমার আম্মাকে যাতে কুচা দিয়ে কথা না বলতে পারে। তুমি যদি ভালো রেজাল্ট না করতে পারো, আলটিমেটাম তুমি মাথায় রাখবা যে তোমার পাশের বাসার আন্টি তোমার আম্মাকে বলবে আরে আপনার মেয়ে কি আর ভালো রেজাল্ট করবে, বা আরেকজনের কাছে সমালোচনা করবে, আরে অমুকের মেয়ে দেখছি, অমুক আন্টির মেয়ে দেখছি, আরে অমুক বাবির মেয়ে গো, মানে এরকম ভাবে অমুক বাবির মেয়ে দেখছি ভালো রেজাল্ট করতে পারে না, এই তা ভালো রেজাল্ট করতে আমরা আগেই জানি, ওইরকমটা বলবে। তো এই যে কথাগুলো বলবে, এই কথাগুলো যদি তোমার শুনতে না হয়, এই কথাগুলো যাতে শুনতে না হয়, সেজন্য তোমাকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া বিকল্প নাই, বুঝছো? যেহেতু এই পথে চলে আসছো, এর জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। এই পথে চলে যেতে আসছো, তোমাকে পড়াশোনা করতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। তো পড়াশোনাটা গাইডলাইনে করতে হবে, ভালোভাবে করতে হবে, কোনো একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে থাকতে হবে। তো গাইডলাইনের মধ্যে থাকতে হলে তোমাকে কি করতে হবে? আমি বলতেছি না যে হৃদয় ভাইয়ের ক্লাস করো বা আমার প্ল্যাটফর্মের ক্লাস করো, তোমার যে জায়গায় ভালো লাগে সেই জায়গায় ক্লাস করো, কিন্তু পড়ো, পড়াশোনা করতে হবে। আর আমি যদি বলি আমার কোর্সের কথা বলি, বেসিক টু অ্যাডভান্স 5.0 কোর্স, এই কোর্সে আমি ক্লাস নিই, আমাদের প্ল্যাটফর্ম সর্বোচ্চ সেরাটা দেয় এই কোর্সে। এই কোর্সের মধ্যে টোটাল মিলে
তুমি যদি তোমার গ্রুপ সাবজেক্ট সব কিছু মিলায় যদি ভর্তি হইতে চাও তাহলে তুমি ভর্তি হতে পারবা 2990 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আমার এই কোর্সে তোমার বাংলা ক্লাসটা যেটা আছে, বাংলার দায়িত্বে আমি থাকি, আমার জাহিদ ভাইয়া থাকে। তো আমরা দুইজন থাকি বাংলার দায়িত্বে। বাংলাতে A+ পাওয়া একেবারে নিশ্চিত। আর আইসিটির জন্য পাবেল ভাই সেরা ক্লাস নেই, সেরা মানে সেরা। আইসিটির দায়িত্বে থাকে পাবেল ভাইয়া, ইংরেজির দায়িত্বে থাকে বনিয়ামিন ভাইয়া। তোমার অনেক অভিজ্ঞ টিচার, ওনারা অনেক দিন ধরে ক্লাস নিচ্ছে। তারপর পরিণীতি যে সাবজেক্টটা, এটার জন্য থাকে সেটা আমাদের পরিণীতি বস তৌফিক ভাইয়া। তারপর যদি বলি অর্থনীতির মতো একটা সাবজেক্ট, গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটা ক্লাস নেয় আমাদের অর্থনীতির স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাসির ভাইয়া ক্লাস নেয়। তার মানে সবাই কিন্তু মূলত সবাই সেরাটা দিয়ে ক্লাস নেয়। আর এই যে সমাজকর্ম যে ক্লাস নেয় তাজরিন, এই তাজরিন হচ্ছে সমাজকর্ম ডিপার্টমেন্টের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেয়। তারপর তোমার আছে গার্হস্থ্য বাংলাদেশে কোনো প্ল্যাটফর্মে ক্লাস নেয় না, এই গার্হস্থ্য ক্লাস নেয় আমাদের প্ল্যাটফর্মে শুধু। অন্তরা আপু ক্লাস নেয় গার্হস্থ্য। যুক্তিবিদ্যা নিয়ে ইমরান ভাই ক্লাস নেয়। কৃষি শিক্ষা নিয়ে সুবন ভাই ক্লাস নেয়। তারপর পরিসংখ্যান নিয়ে আমাদের ইপু ভাই ক্লাস নেয়। তো সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করে, বুঝছো? তো সবাই আমাদের প্ল্যাটফর্মের প্রতিটা টিচারই সেরা। তাহলে তুমি এই সেরা টিচারদের সান্নিধ্যে থাকবে না, কার সান্নিধ্যে থাকবে বলো? পরিসংখ্যানের মতো একটা সাবজেক্ট, এটা মনে করো যে জাস্ট একটা ক্যালকুলেটর মাধ্যমেই পুরো এমসিকিউ সলভ করে দেওয়ার মতো টেকনিক আমাদের এই প্ল্যাটফর্মে শিখাই দেবে ইপু ভাই তোমাদের। তার মানে ব্যাপারটা বোঝো তুমি কি পরিমাণ। তা আমরা আমাদের জায়গাতে কিন্তু সেরাটা দেওয়ার চেষ্টা করি। তো ওই জায়গায় তোমাকে ভালো রেজাল্ট করার জন্য তুমি যদি আমাদের ক্লাস যারা করছে তাদের কাছে, যারা ভর্তি হয় নাই তারা আমাদের ক্লাস যারা করছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারো যে আসলে আমাদের ক্লাস কেমন, আমাদের ক্লাসগুলো কেমন, বা আমরা ক্লাস কেমন নেই, এটা জিজ্ঞাসা করতে পারো। আমরা আমাদের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করি। তো আমি আমার প্রতিটা স্টুডেন্টের ভিতরে ঢুকে যেতে চাই, যে ওর ভিতরে পড়াশোনার আগ্রহটা জাগ্রত করতে চাই। আমি এরকমভাবে পড়াই। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমাদের এই বেসিক টু অ্যাডভান্স 5.0 কোর্সটা তুমি যদি 3 মাস আমাদের এই কোর্সে ক্লাস হবে, এই 3 মাস যদি আমাদের এই কোর্সে ক্লাস করো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাংলাদেশে তুমি যে কলেজেরই হও না কেন বা যে বোর্ডেরই হও না কেন, তুমি সেরা রেজাল্ট করে বের হইতে পারবা। প্রশ্ন যতই হার্ড হোক না কেন, তুমি সেরা রেজাল্ট করে বের হইতে পারবা। এটা হৃদয়ের চ্যালেঞ্জ। কারণ আমাদের ক্লাসগুলো এরকমভাবে নেই, আমাদের কিন্তু ক্লাসে এরকম চ্যালেঞ্জও আছে। মানে আমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন সরাসরি, এই যে তোমার যুক্তিবিদ্যার মতো একটা সাবজেক্ট হুবহু ময়মনসিংহ বোর্ডে হুবহু প্রশ্ন কমন পড়ছে আমাদের প্ল্যাটফর্মে ক্লাস থেকে। তার মানে আমরা কি আমাদের জায়গাটায় সেরাটা দেওয়ার চেষ্টা করি। তো তোমরাও তোমাদের জায়গাটা সেরাটা দেওয়ার চেষ্টা করবা। মানে তোমার জায়গায় ভালো লাগে, যে জায়গায় ভালো লাগে সেই জায়গায় পড়াশোনা করো। তোমার যে জায়গায় বসে পড়তে ভালো লাগে সেই জায়গায় বসে পড়ো। মানে পড়াশোনা করো, এক কথায় দিন শেষে পড়াশোনা করতে হবে, পড়াশোনাটা করো। সবার জন্যই দোয়া, সবার জন্য শুভকামনা। হৃদয় ভাইয়ের জন্য দোয়া করবা। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।